কালো রাত পেরিয়ে গেছে 2 দিন। এলিজাবেথের হাতের ক্ষত কিছুটা শুকিয়েছে বটে, তবে ব্যথার টান এখনও মাঝে মাঝে মনে করিয়ে দেয় ঘটনার ভয়াবহতা। নিশিরাত, পুরো শহর নিস্তব্ধ। প্রেমিক যুগল আর নাইট ডিউটিতে কর্মরত ছাড়া সবাই গভীর ঘুমে মগ্ন। একটু অস্বস্তি লাগায় এলিজাবেথ উঠে ওয়াশরুমে গিয়েছিল। কাজ শেষে বেরিয়ে আসতেই চোখ চলে গেল সামনে জানালার দিকে। মুহূর্তেই বুক ধক করে উঠল, পুরো শরীর শীতল হয়ে আসে। জানালার পাশে অন্ধকারের আবরণে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকৃতির মানব। চোখের পলকে উড়ে গেল সকল ঘুম। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। ড্রিমলাইটে নিয়ন আলোতে উদীয়মান হলো মানবের চওড়া অব্যয়, ঠোঁটের কোণে লেপ্টে থাকা শয়তানি হাসি। আবার কেন এসেছেন? এলিজাবেথের কণ্ঠস্বরে প্রবল দৃঢ়তার ছাপ। নেই কোনো জড়তা ভয়। বলিষ্ঠ কায়া নিম্নগামী কদমে সামনে এগোয়, যেন বিন্দু পরিমাণ তাড়া নেই। আজ সময় শুধুমাত্র এই মুহূর্তের জন্যই ধার্য করা। সিগারেটের ধোঁয়ায় পুড়ে যাওয়া কালচে ঠোঁট এলিয়ে অদ্ভুত হাসি দিল রিচার্ড, যে হাসিতে নেই কোনো কোমল প্রাণ। তর্জনী থেকে পরপর অনামিকা পর্যন্ত অঙ্গুলি তুলতে তুলতে নাটকীয় ভঙ্গিতে পুরুষালী হাস্কি স্বরে বলল, 3 রিজন, রেড রেড রেড, মাই ফাকিং ডার্ক রেড। সেদিন ক্লাবের ঘটনার পর থেকে এলিজাবেথের মনে রিচার্ডের প্রতি ঘৃণা থেকে তিক্ততা আরও গভীর হয়ে ওঠে। ওর অবচেতন মন কিছুতেই মেনে নিতে পারছিল না একজন মানুষ এতটা নিষ্ঠুর আর কুৎসিত কীভাবে হতে পারে। এলিজাবেথ ভালো করেই জানত সে চাইলেও রিচার্ডকে থামাতে পারবে না, কারণ রাজার রাজ্যে সর্বোচ্চ ক্ষমতা রাজাই ভোগ করে। তিক্ততায় ভরা কণ্ঠে এলিজাবেথ তিরিক্ষি মেজাজে বলল, তো আমার কাছে কেন আসলেন? কি চাই? রিচার্ড খুবই দৃঢ় কদমে আরেক পা বাড়ালো, অধরকোণের একপাশে এগিয়ে বলল, জাস্ট ফর এ 20 মিনিট ফ্রেঞ্চ কিস। চোয়াল শক্ত হয়ে দাঁত চেপে ধরল এলিজাবেথ, গমগমে গলায় বলল, এক্ষুনি বেরিয়ে যান অসভ্য লোক। রিচার্ডের আজ খুব খুশি মেজাজ। ঠোঁট কামড়ে হেসে বলল, সভ্য আমি কখনোই ছিলাম না মেরি জান। ওকে, কিস লাগবে না, আমায় একটু আদর করো। চমকপ্রদভাবে এলিজাবেথ রিচার্ডের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই ধীরে ধীরে রিচার্ডের অব্যয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, রিচার্ডের চোখে কোনো চিহ্ন নেই নেশার। তবে এইমাত্র যে বলল যান, এলিজাবেথ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কোনোভাবেই। হয়তো তার শ্রবণ শক্তিতেই কিছু ভুল হচ্ছে এমনটাই ভাবতে লাগলো। কিন্তু ঠিক তখনই রিচার্ডের কথার ঝংকারে এলিজাবেথের ভাবনার সুতো ছিঁড়ল। দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেল, কারণ এবারও এলিজাবেথের কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। এলিজান? এলিজাবেথ অবাক হয়ে হুজুগেই উত্তর দিয়ে দিল, হুম, আমায় আদর করো। এতক্ষণে গিয়ে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কথা বলতে গিয়েও আটকে যাচ্ছিল শব্দগুলো গলায়। শুষ্ক ঢোক গিলে কোনো রকমে বলল, আপনি কি আজ কিছু খেয়েছেন? রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে ক্রমে ক্রমে ধীরগতিতে এগিয়ে আসতে লাগল। পিছাতে থাকলো এলিজাবেথ। পিঠ গিয়ে ঠেকল দেয়ালের সাথে। নড়াচড়ার জায়গা নেই বুঝতে পেরে কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের অতি সান্নিধ্যে এসে দাঁড়ালো। কিছুটা ঝুঁকলো আড়ষ্ট এলিজাবেথের উপর, যার কারণে লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। এলিজাবেথের চোখ জোড়ায় আতঙ্ক। বিরতিহীনভাবে কাঁপছে চোখের পাতা। নাকের ডগায় বাড়ি খাচ্ছে রিচার্ডের পারফিউমের স্মেল। এলিজাবেথ নিঃশ্বাস আটকে রাখল। এই ঘ্রাণে ওর নিজেকে মাতাল মাতাল লাগে। আকস্মিক রিচার্ড গ্রীবা বাঁকিয়ে গাল এলিজাবেথের দিকে করে দিল। কিসমি রাইট দেয়ার। রিচার্ডের আচরণ আজ খুবই নরম, যা বারবার প্রতিবার বিস্মিত করছে এলিজাবেথকে। রিচার্ডের চোখের পাতা একবারও পড়ছে না। কপালের রগগুলো টান টান হয়ে আছে, তবে মুখভঙ্গি অত্যন্ত ঠান্ডা শান্ত নদীর মতো। এলিজাবেথ কাঁপা কাঁপা স্বরে বলল,
মানে? চকিতে রিচার্ডের মুখ গহ্বরে রূপান্তর ঘটল। মুখের রগ রাগে লাল হয়ে উঠল। নীল চোখ দুটোতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। গলার স্বর এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে মনে হলো প্রতিটা শব্দ ছুরির মতো কেটে যাচ্ছে বাতাস। অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরে। শক্ত হাতে শূন্যে তুলে নিল এলিজাবেথকে। অভ্যন্তর শিউরে এলিজাবেথের নিঃশ্বাস আটকে এলো। হাত পা ছটফট করতে লাগলো মুক্তির জন্য। রিচার্ড রুক্ষ কর্কশ্বরে অযাচিত এক অনর্থক হাসি হেসে চাপা গলায় বলল, এই গালে হাত তোলার সাহস দেখিয়েছিলি না? তোর কপাল নিতান্তই ভালো যে এখনো মাটির উপরে হাঁটছিস। অন্য কেউ হলে এতক্ষণে 3.5 হাত মাটির নিচে জায়গা পেত। না, ভুল বললাম। স্থান হতো কোনো নোংরা নর্দমায়। জলশৌচেরা খুবলে খুবলে খেত হাড় মাংস, আর তাতেও শান্তি না পেলে সেই অবশিষ্টটুকু ছাই করে উড়িয়ে দিতাম। রিচার্ডের মুঠোয় এলিজাবেথের গলা আটকা, নিঃশ্বাস যেন দূর আকাশের কোনো অধরা স্বপ্ন। ফুসফুসে বাতাস নেই, বুকের ভেতর জ্বলন্ত শূন্যতা পড়ছে। চোখের সামনে সব কিছু ধূসর হয়ে যাচ্ছে। জীবনের স্পন্দন ধীরে ধীরে স্তব্ধ। অথচ মনের এক কোণে বেঁচে থাকার ক্ষীণ আশা তখনও কাঁপছিল। সেই ক্ষীণ আশাও এলিজাবেথের কাছে বিষাদের ন্যায় ঠেকছে। সহসাই হাঁপাতে হাঁপাতে বলল, তবে আমিই বা কেন ব্যতিক্রম হলাম? মেরে ফেলুন না আমাকে, অন্যদের মতো। আরও রক্তিম হতে থাকে রিচার্ডের চেহারা। রুষ্ট কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলল, কারণ তোর সাথে আমার এখনো অনেক হিসেব বাকি। তুই পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি তোকে জীবনভর তাড়া করে ফিরবে। অস্পষ্টতায় কেঁদে ফেলল এলিজাবেথ। কি পাপ ছিল আমার? গলা ছেড়ে চেঁচালো রিচার্ড। আমার সামনে পড়া, আমার দহনশীল সত্তায় দাবানল জ্বালিয়ে দেওয়া, আমার চোখে ধরা দেওয়া, আমার বদ্ধ পৃথিবীতে আগুনের মতো বিস্ফোরণ ঘটানো। এলিজাবেথ আর কিছুই বলতে পারে না। রিচার্ডের হাতে আটকে থাকা ওর গলা থেকে শ্বাস ফুরিয়ে যাওয়ার অনুভূতি। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যায়। যখন এলিজাবেথের চোখ উল্টে আসে ঠিক তখনই রিচার্ড ওকে ছেড়ে দিল। এলিজাবেথ আর নিজের শরীরকে সঙ্গত করতে পারে না। ধপ করে ধাতব মেঝেতে বসে পড়ে। বুক চিরে বেরিয়ে আসে অসহায় শ্বাস। ঠোঁটের মাঝ দিয়ে একটানা নিঃশ্বাসের শব্দ। গালের উপর পানি গড়িয়ে গড়িয়ে জলবিন্দুর পথ ধরে অভ্যন্তরীণ যন্ত্রণার চিহ্ন নিয়ে নিচে পড়ছে। রিচার্ড এক হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসে। চোখে রাজার মতো তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে রাজা আর এলিজাবেথ এক কৃতদাসী। রিচার্ড এলিজাবেথের ভেজা চিবুক শক্ত হাতে ধরে উপরে তোলে। এলিজাবেথ ভেজা ঘৃণিত চোখে রিচার্ডের দিকে তাকায়। কিস মি রাইট দেয়ার, শক্ত গলায় শাসিয়ে বলল রিচার্ড। এলিজাবেথ নিস্তব্ধ। কর্ধে আগুন জ্বলে ওঠে রিচার্ডের। আবারও চিবিয়ে চিবিয়ে বলল, তোর আঘাতের জায়গায় তুই এখন আদরে আদরে ভরিয়ে দিবি, মরে গেলেও না। এলিজাবেথের ভেজা গলায় শক্ত জবাব। ফিসলে হাসল রিচার্ড অদ্ভুতভাবে মাথা ঘোরাতে ঘোরাতে। মুখে কিছুই বলল না। পকেট থেকে ফোন বের করে ধারণকৃত একটা ভিডিও তুলে ধরে এলিজাবেথের সামনে। স্ক্রিনে চোখ রাখতেই শিউরে ওঠে এলিজাবেথ। ভিডিওটিতে তাকবীরের হাসপাতালের সামনের দৃশ্য। সারি সারি কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। একটা গাড়ির সামনে দরজা খোলা। লুকাস ফ্রন্ট সিটে আধশোয়া ভঙ্গিতে বসে আছে, হাতে একটা মরণশীল অস্ত্র। ক্যামেরা যখন লুকাসের মুখে জুম করল তখন লুকাস ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি টেনে চোখ টিপল। আর ঠিক সেই মুহূর্তে ফোনের পেছন থেকে রিচার্ডও একইভাবে চোখ টিপল। এই দৃশ্যের প্রত্যেকটা মুহূর্তে কিছুর পূর্বাভাস লুকিয়ে আছে। এলিজাবেথের বুকের ভেতর হিমশীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ল। দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। নিমিষেই এলিজাবেথের ভেতরের তেজ স্মিত হতে দেখে রিচার্ডের ঠোঁটের কোণে এক তৃপ্ত হাসি ফুটল। কোনো কথা না বলে আবারও গাল বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ বুঝতে পারল তার প্রতিটা প্রতিরোধ এখন ভঙ্গুর।
সম্পূর্ণভাবে রিচার্ডের ইচ্ছার বন্দী। গলায় জমাট বাঁধা দলা শক্ত ঢোক গিলে ভেতরে ঠেলে দিল এলিজাবেথ। তবুও ঠোঁট বারবার ভেঙে আসছে, বুক ধকধক করছে। শ্বাস আটকে প্রকম্পিত শরীর অগ্রসর হলো রিচার্ডের গালের দিকে। তুলতুলে নরম ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গালের কাটা দাগে। মুহূর্তে রিচার্ড পেছন থেকে এলিজাবেথের মাথা খপ করে চেপে ধরল। কোনো ভূমিকা ছাড়াই নিজের কালচে ওষ্ঠদ্বয় মিশিয়ে দিল এলিজাবেথের তুলার মতো নরম ওষ্ঠে। এলিজাবেথের চোখের মণি বড় বড় হয়ে যায়, শরীর ছটফট করতে থাকে মুক্তির জন্য। এলোপাথারি ঘুষি বসাতে শুরু করলো রিচার্ডের পাথরের মতো শক্ত বুকে। কিন্তু রিচার্ড ছিল অটল আর নিটোল অভিপ্রায়। রিচার্ডের ঠোঁট ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগলো এলিজাবেথের ঠোঁটের ভাঁজে। এক অদ্ভুত দক্ষতায় সে তার রাজত্ব বিস্তার করতে লাগল। শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল দুজনের, যেন দেহের সীমারেখাগুলো মুছে গেছে এক মুহূর্তে। রিচার্ড শেষমেশ এলিজাবেথকে ছাড়ল, তার ইচ্ছার উগ্র প্রকাশ ঘটিয়ে। ঠোঁটের উপর চালিয়েছিল শুধু চুম্বন নয়, দাঁতের দাগও। এলিজাবেথের ঠোঁট ফুলে ওঠে, দুই হাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাঁপাতে থাকে। রিচার্ডের জিভ আর ঠোঁটের নির্মম দখলে শ্বাস নিতেও ব্যর্থ হয়েছিল এলিজাবেথ। ঠোঁটে জ্বলন্ত ব্যথা ছড়িয়ে পড়ে, যেন আগুন ছুঁয়ে গেছে। রিচার্ড একপাশে সরে এসে হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে থাকে। তেষ্টা দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকায় এক পলক। হাতের পিঠ সিক্ত হলো তাজা রক্তে। রিচার্ডের ঠোঁটে রক্তের দাগ দেখে বোঝা গেল এলিজাবেথও চুপ থাকেনি। নিজের ক্ষোভের প্রতিশোধ নিতে ঠোঁটে গভীর দন্তচিহ্ন বসিয়ে দিয়েছে। নীরবে ডুকরে কেঁদে ওঠে এলিজাবেথ। আমি এতিম তাই এমন করছেন আমার সাথে, তাই না? আমি দুর্বল, এজন্য এত কষ্ট দিচ্ছেন। একদম মিহি গলায় বলল এলিজাবেথ। রিচার্ড ভ্রুজোড়া কুঁচকে ফিরে তাকালো ক্রন্দনরত এলিজাবেথের দিকে। পরপর কিছুটা বিরক্তিমাখা স্বরে বলল, পুরুষের সতীত্বের যদি কোনো দাম থাকতো তাহলে বিশ্বাস করো এলিজাবেথ, তুমি আমাদের ফার্স্ট নাইটের পরপরই কোটিপতি হয়ে যেতে। নিজেকে এতিম বা দুর্বল বলে ছোট করতে না। তবে এটাও ঠিক, তুমি মোটেও কোনো অবলা সবলা নারী নও, বরং সাহসী আর বেপরোয়া। ঠিকই আমার এতদিনের গর্ব, আমার একত্রিত ভার্জিনিটি ছিনিয়ে নিলে। কি দিনকাল এলো রে বাবা, ছেলেরা যেন এখন খোলা আমানত, আর মেয়েদের লজ্জা রিলসের লাইকের মতো সময় বুঝে উধাও। অটোমেটিক কান্না থেমে গেল এলিজাবেথের। রিচার্ডের দিকে ফিরল ওর বিস্মিত চোখ জোড়া। শুকনো গলায় বলল, সত্যি করে বলুন তো, কিছু কি খেয়েছেন আজ আপনি? খেয়েছি তো, দুষ্টু পানি। রিচার্ডের অজানা কণ্ঠস্বর, স্বরে রাগ নেই তবুও গম্ভীর। এলিজাবেথ বুঝতে পারল না, বলল, ওটা আবার কি? ওই যে তোমার মুখের ভেতরে থাকে যে, মাত্রই টেস্ট নিলাম যেটার। এতটাও স্বাদ না, মুভিতে যতটা বাড়িয়ে বাড়িয়ে দেখায়। ভ্যাবাচাকা খেয়ে গেল এলিজাবেথ। কষ্ট লজ্জা সব কিছু মিলিয়ে আবারও কান্না করতে থাকে। শক্ত গলায় ধমক দিল রিচার্ড, এই মেয়ে, এভাবে মরা কান্না করছো কেন? বিধবা হয়ে গিয়েছ? কানা হয়ে গিয়েছ নাকি? জলজান্ত মানুষকে মৃত্যু বানিয়ে ফেলেছ? এলিজাবেথ এবার ধরেই নেয় রিচার্ড পাগল হয়ে গিয়েছে। আকুতি ভরা টলটলে চোখে চেয়ে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন, দয়া করে পাবনায় যোগাযোগ করুন। ওরা ওদের রুগীকে এসে নিয়ে যাক, আমাকে একটু মুক্তি দিক। আবারও ধমক দিল রিচার্ড। চুপ। পরপরই খুব হতাশাগ্রস্ত স্বরে আওড়ায়, বোকা রেড। এলিজাবেথের মাথায় বারবার শুধু তাকবীরের কথাই ঘুরছে। ভাবতেই বুকের ভেতর শক্তিশালী চাপ অনুভূত হচ্ছে। চোখ জোড়ায় অসহায়ত্ব ভরা নিস্তেজ স্বর। দয়া করে ওনাকে কিছু করবেন না, আপনার শত্রুতা তো আমার সাথে। আমাকে মেরে ফেলুন, মানুষটা অসুস্থ, ওনাকে সুষ্ঠুভাবে বাঁচতে দিন দয়া করে। এবার বিরক্তে চ উচ্চারণ করে রিচার্ড। চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে একদিন আমার পুরনো জুতোর কালেকশন দেখাবো।
যেটা পছন্দ হবে ওইটা দিয়েই গালে বসাবো। অপমানে নাক মুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। হঠাৎ করেই মাথায় এলো রিচার্ড নিশ্চয়ই তাকে ভয় দেখাতে চেয়েছে। না হয় লুকাস হসপিটালের বাইরে কেন থাকবে? তাদের রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাতে কোনো সময়ের প্রয়োজন পড়ে না। তাদের সাম্রাজ্য এতটাই শক্তিশালী। ভাবনার টান পড়ল রিচার্ডের গমগমে স্বরে। এই মেয়ে, চুলের এই অবস্থা কেন? আঁচড়াও না। মেয়েদের নিজের প্রতি যত্ন, সাজগোজ সবকিছুই তাদের মানসিক শান্তির প্রতিফলন। এলিজাবেথ এই কয়দিনের টানাপোড়েনে নিজের প্রতি কোনো যত্ন নিতে পারছে না। সমস্ত অনুভূতি যেন এক জটিল দোলাচলে আটকে গেছে। তপ্ত শ্বাস ফেলল এলিজাবেথ। নাক মুখ কুঁচকে গদগদ বচন শব্দে বলল, একটু মানসিক শান্তি দিন দয়া করে। শুধু মাথার কেন, সব চুল আঁচড়াবো। রিচার্ড ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকিয়ে দেখল এলিজাবেথকে কয়েক সেকেন্ড। পরপর ঠোঁট কামড়ে হেসে উঠে দাঁড়ায়। টান পড়ল এলিজাবেথের হাতে। চমকে রিচার্ডের হাতের দিকে তাকায় এলিজাবেথ। রিচার্ডের গম্ভীর গলা, চল, হেল্প করছি। ওকে টেনে বাথরুমের দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। চোয়াল ফাঁক হয়ে গেল এলিজাবেথের। পা শক্ত করে রাখে ধাতব মেঝেতে। আরে আরে, কি করছেন আপনি? পাগল হয়ে গিয়েছেন? ছাড়ুন, হাত ছাড়ুন। আচ্ছা আচ্ছা, আঁচড়াবো আমি চুল। ছেড়ে দিল রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। রিচার্ড এবার গিয়ে খুব আয়েশিভাবে বসল বেডে। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে হাস্কি ভয়েসে বলল, শুনলাম তোমার স্বামী বাড়িতে নেই, তাই ভাবলাম একটু এসে সঙ্গ দেই। এলিজাবেথ দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে রিচার্ডকে। কাত হয়ে শোয়ার জন্য ঘাড়ের চুলগুলো এক সাইডে সরে যায়। এলিজাবেথের পূর্ণ দৃষ্টি রিচার্ডের ঘাড়ের ধনুকের সেই ট্যাটুতে। আবারও ভিজে এলো চোখ। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যেমন দুঃখের নির্দিষ্ট মেয়াদ নেই, তেমনই তার সবার কাছেই অপছন্দের এবং ঘৃণিতও বটে। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল রিচার্ড। শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে ভাবলেশীনভাবে বলল, দুঃখ পাইলে মানুষ পাথর হইয়া যায়, আর আমি হইছি নষ্ট। ভাগ্যিস আপনি কষ্ট দিয়েছিলেন, তা না হলে কখনো আমি বুঝতেই পারতাম না যে কষ্টের পর একদিন এতটা গভীর শান্তিপূর্ণ সুখ আসে, যা আমৃত্যু আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের আসল মর্ম। এলিজাবেথ এই কথাটা রিচার্ডকে জ্বালানোর জন্য বললেও আদতেও গায়ে মাখল না রিচার্ড। সাবলীলভাবে উঠে দাঁড়ায়। গুটগুট পায়ে এসে দাঁড়ায় এলিজাবেথের সামনে। নিজের কুটিল হাতে তুলে নিল এলিজাবেথের হাত। এলিজাবেথের দৃষ্টি স্থির, তেমনি শূন্য অভিব্যক্তি। কোটের পকেট থেকে রুমালে পেঁচানো একটা বস্তু এলিজাবেথের হাতের মুঠোয় দিল রিচার্ড। অতপর অদ্ভুত এক দৃঢ়স্বরে বলল, মানুষের যত্ন পাওয়াও এক ধরনের রিজিক। তোমার কপালে যতটা লেখা আছে ঠিক ততটাই পাবে, না কম না বেশি। থেমে গিয়ে আবার বলল, আই অ্যাম ভেরি কোল্ড, ইমোশনলেস অ্যান্ড সাইকো টাইপ অফ পারসন। ইউ আর লাকি ইফ ইট টার্নস সফট ফর ইউ। সঙ্গে সঙ্গে রিচার্ড জানালা দিয়ে লাফ দিল। এলিজাবেথ ছুটে গিয়ে বিছানার উপর উপুর হয়ে পড়ল। রুমালে কী ছিল তা দেখারও প্রয়োজন বোধ করল না। বালিশের নিচে রেখে নিজের ভাঙা পৃথিবীর ভারে অঝরে কাঁদতে শুরু করল। জীবনটা যেন মাঝ সমুদ্রে আটকে গেছে। চারপাশে শুধু পানির বিশালতা, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সাঁতার জানে না এলিজাবেথ, অথচ এখানেও থাকতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। জীবন কি সত্যিই এমন, যেখানে বাঁচাও যন্ত্রণা আর মরাও মুক্তি নয়? বারবার কলিং বেল চাপার পরও কোনো সাড়া নেই। দরজার বাইরে দাঁড়িয়ে তাকবীরের মনে অজানা শঙ্কা বাসা বাঁধে। উপায় না দেখে নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। কাল সারা রাত তাকবীর হসপিটালে ছিল। এলিজাবেথ একাই ছিল হোটেলে। কয়েকদিন যাবতই তাকবীরকে রাতে হসপিটালে থাকতে হচ্ছে। এলিজাবেথ থাকতে জোর করলেও রাজি হয়নি তাকবীর। সন্ধ্যায় রেয়ানকে পাঠিয়ে দিয়েছিল তাকবীর।
ভেতরে ঢুকতেই শূন্য ঘরের নিস্তব্ধতা তাকবীরকে আরও অস্বস্তিতে ফেলে দিল। এলিজাবেথের কোনো সাড়া শব্দ নেই। তাকবীর কয়েকবার ডাকল, এলোকেশি, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। তাকবীর সরাসরি এলিজাবেথের রুমের দিকে এগোলো। রুমে ঢুকেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 2 কদম পিছিয়ে গা ঠেকল দরজার ফ্রেমে। মেঝেতে শুকিয়ে যাওয়া গাঢ় রক্তের দাগ। রক্তমাখা এক ছদ্মবেশী ব্যক্তি মেঝেতে পড়ে আছে নিথর, মুখটা আংশিক ঢাকা। তবে শরীরের অবস্থা দেখে ভয় চেপে বসল তাকবীরের বুকের মধ্যে। পাশে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। খাটের পাশে হাঁটু ভেঙে বসে আছে এলিজাবেথ, চুপচাপ নিথর হয়ে। এলিজাবেথের জামা রক্তে মাখামাখি, পায়ের কাছে পড়ে আছে একটা ছুরি, ফলকটাও রক্তে ভেজা। তাকবীর ছুটে এলিজাবেথের কাছে গেল। এলোকেশি, কোনো সাড়া নেই। তাকবীর আরও কাছে গিয়ে এলিজাবেথের কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। এলোকেশি, এগুলো কি? ঠিক আছো তো তুমি? এলিজাবেথ কোনো উত্তর দেয় না। ওর চোখ দুটো একদৃষ্টিতে লাশের দিকে স্থির হয়ে আছে। পৃথিবীর সব শব্দ থেকে দূরে সরে গিয়েছে এলিজাবেথ। তাকবীর এবার ভয়ে কাঁপতে কাঁপতে লাশটির দিকে এগোলো। নাকের কাছে আঙুল রাখল। নিথর শরীরটি একদম ঠান্ডা, মৃত্যু নিশ্চিত। ঘরে যেন মুহূর্তেই শীতল অন্ধকার নেমে আসে। তাকবীর আবারও ছুটে গিয়ে এলিজাবেথের সামনে হাঁটু গেড়ে বসল। এলোকেশি, প্লিজ কথা বলো। এটা কিভাবে হলো? কিন্তু এলিজাবেথের চোখে সেই শূন্য দৃষ্টি আর কাঠের মূর্তির মতো বসে থাকা। ঘাবড়ে যায় তাকবীর। যে কোনো সময় হোটেল স্টাফ আসতে পারে। হঠাৎ তাকবীর কিছু না বুঝেই ছুরিটি হাতে তুলে নিল। ভালোভাবে ছুরিতে এপর ওপর দিয়ে নিজের আঙুলের ছাপ বসাতে থাকে। এলিজাবেথ নিস্তেজ স্বরে বলল, এবার কি আমার জন্য খুনের দায়টাও নিজের ঘাড়ে নেবেন? তাকবীর আঙুলের ছাপ দৃঢ়ভাবে বসাতে বসাতে বলল, তোমার সুরক্ষার জন্য সব করতে পারি। হঠাৎ করেই পাগলামি করতে থাকে এলিজাবেথ। নিজের শরীরে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আমি খুনি, খুন করেছি আমি। তাকবীর এলিজাবেথকে শান্ত করার চেষ্টা করল। শান্ত হতে চায় না এলিজাবেথ। চিৎকার করে কাঁদতে থাকে আর নিজেকে খুনি বলতে থাকে। তাকবীর বহু কষ্টতে এলিজাবেথকে শান্ত করে। তাও এলিজাবেথ প্রলাপালাপের মতো বিড়বিড় করে বলতে থাকে, আমি খুনি, সবাই আমাকে খুনি বলবে, পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে। তুমি খুনি নও, থামতে বলেছি আমি। শক্ত গলায় ধমক দিল এবার। তাকবীর আবার নরম হয়ে জানতে চাইল এলিজাবেথের কাছে, কিভাবে হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে বলো আমাকে। এলিজাবেথ শুরু থেকে সম্পূর্ণ কথা বলতে লাগলো। এলিজাবেথের ঘুম বরাবরই পাতলা। সবেমাত্র ঘুমিয়েছিল এলিজাবেথ। হঠাৎই ঘরের ভেতর একটা অদ্ভুত শব্দ হলো। মস্তিষ্ক কিছুটা সজাগ হলেও শরীর ঘুমের ভারে তলিয়ে গেল আবারও। একসময় মুখে উষ্ণতার ঝাপটা অনুভব হলো। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল এলিজাবেথের। কিছু বোঝার আগেই শক্ত হাতে কেউ ওর মুখ চেপে ধরল। নিঃশ্বাস আটকে আসতে শুরু করলো এলিজাবেথের। আততায়ীর মুখ কালো কাপড়ে বাঁধা, ফলে তার পরিচয় বোঝা অসম্ভব। আতঙ্কে বিছানার উপর হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে এলিজাবেথ। আকস্মিকভাবে ওর হাত বালিশের নিচে চলে যায়। হাতের তলায় কিছু শক্ত জিনিস অনুভব করল। রিচার্ডের দেওয়া রুমালের ভেতরে লুকানো একটা ছুরি। সেই রুমালের কথা এলিজাবেথ একেবারেই ভুলে গিয়েছিল। সহসাই বাঁচার তাগিদে এলিজাবেথ ছুরিটা তুলে নিয়ে এলোপাথারি চালাতে থাকে। আততায়ী শরীরে আঘাত লেগে তার কণ্ঠ থেকে বিচ্ছিন্ন আর্তনাদ বেরিয়ে এলো। একসময় ছুরিটা সরাসরি তার গলায় গিয়ে ঢুকে গেল। লোকটি মাটিতে পড়ে ছটফট করতে করতে নিথর হয়ে গেল। সাহস সঞ্চয় করে সহসা এলিজাবেথ লাইট জ্বালায়। দৃশ্যটা ভয়াবহ। আততায়ীর গলা থেকে গাঢ় লাল রক্ত গড়িয়ে মেঝে ভিজিয়ে দিচ্ছে। নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। রিচার্ডের কথা শুনতেই পায়ের রক্ত তিরতির করে মাথায় উঠে যায় তাকবীরের।
তবে এখন পরিস্থিতি অনুকূলে নেই। তাকবীর এলিজাবেথকে টেনে তুলে দাঁড় করালো। ব্যস্ত হাতে কেবিনেট থেকে এলিজাবেথের জামা এনে হাতে ধরিয়ে দিল। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাকবীরের কাণ্ড। তাকবীর এলিজাবেথকে রুম থেকে বের করে ওর রুমের দিকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, গো, এক্ষুনি শাওয়ার নিয়ে আসো। কিন্তু, কোনো কিন্তু না, তুমি কিছু করনি। এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল, আন্ডারস্ট্যান্ড? তাকবীরের স্বর আগের চেয়ে খানিকটা তীব্র হলো। শক্ত গলায় কথাগুলো বলে এলিজাবেথকে ঠেলে দরজার দিকে পাঠিয়ে দিল একরকম জোর করেই। আবার গেল রুমে নিথর দেহের পাশে গিয়ে দাঁড়ালো। কোনো আবেগের লেশমাত্র দেখা গেল না মুখে, বরঞ্চ লাশের বুকের উপর পা রেখে দুইবার আঘাত করল, যেন রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ। পরপর মোবাইল বের করে দ্রুত রেয়ানকে ফোন দিল। কথা শেষ করে ফোন পকেটে রেখে দিল। হঠাৎই চোখ পড়ল এলিজাবেথের বিছানার দিকে। কিছু একটা সন্দেহ বুকে চেপে এগিয়ে গেল। বালিশটা সরাতেই নজরে পড়ল এলোমেলোভাবে পড়ে থাকা সেই রুমালটা। তাকবীর রুমালটা হাতে তুলে নিতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা কাগজ। কাগজটার ভাঁজ খুলতেই তাকবীরের কপালের পাশের রগগুলো তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো। মুখে ক্রমশ জমাট বাঁধতে থাকা রাগ যেন বিস্ফোরণের অপেক্ষায়। আমার জিনিস অমূল্য, যেখানে স্পর্শ করলেই ঝলসে যাবে। আজ পর্যন্ত কেউ তা ছুঁতে পারেনি, আর কখনো পারবেও না। তোর নামমাত্র স্বামী কি কখনো তা ছুঁতে পেরেছে? সে তো ছলনায় বাঁধা। গেট রেডি, উইন্টার ইজ কামিং, আই ওয়ান্ট ইউ ইন মাই ব্ল্যাঙ্কেট। বাস্তব জীবনের এক জলজ্যান্ত আযাব হলো জেল। 14 শিকের জেল অন্ধকার ও ক্লান্তিকর, যেখানে সীমানা মেটে দেয়াল আর সংকীর্ণ কক্ষগুলো মনে হয় যেন জীবনকে আটকে ফেলে। এখানে প্রতিটা দিন একটা নতুন লড়াই, প্রতিটা মুহূর্ত একে অপরের চেয়ে আরও নিঃসঙ্গ। বাইরে যে পৃথিবী ছিল তা এক স্বপ্ন, আর এখানে সময়ের স্রোত থেমে থাকে। স্যাঁতসেঁতে মেঝেতে এক কোণে বসেছিল দুর্বোধ্য এলিজাবেথ। গায়ে চাপানো জামাটিও কুঁচকে গিয়েছে, চেহারায় এক ধরনের হতবুদ্ধির ভঙ্গি। চারপাশে থমথমে পরিবেশ, নিঃশব্দেও শব্দের গুঞ্জন। হঠাৎ এক দমকা হাওয়া এসে সব এলোমেলো করে দিয়ে গেল। তবে এলিজাবেথের মনে এখন সবচেয়ে বেশি এলোমেলো একটা চিন্তাই, তাকবীর। প্রতিদিন থেরাপি শেষে তাকবীর রাতে ফিরল, গত রাতে আর ফেরেনি। ফোনটাও বন্ধ। সারা রাত এলিজাবেথের চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। তাকবীরের অনুপস্থিতি ওকে এক ধরনের অজানা আতঙ্কে ভরিয়ে তোলে। রেয়ানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। গভীর রাতের প্রতিটা মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে, আর এলিজাবেথের ভেতর বেড়ে ওঠে অশান্তি। ভোর না হতেই দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। বুকে পানি আসা অনুভব করেছিল এলিজাবেথ। ছুটে গিয়ে দরজা খোলে, কিন্তু যা দেখল তা ছিল তার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত সকাল। দরজা খুলতেই পুলিশের হ্যান্ডকাপ আর কঠিন মুখের কয়েকজন রোমান কর্মকর্তার উপস্থিতি। এ তো তার ভাবনা থেকে অনেক দূরের কোনো ঘটনা, নাকি সত্যিই তার সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু? হোয়ার ইজ ইউর অ্যাটর্নি? রোমান পুলিশের গম্ভীর কণ্ঠস্বরের ধাক্কায় চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো এলিজাবেথ। সেকেন্ড অফিসার নতুন জয়েন করেছে আজই, তাই কেস সম্পর্কে কিছুই জানে না। 3 ঘন্টা ধরে কাস্টাডিতে বসে থাকা এলিজাবেথের জামিনের জন্য এখনও কেউ আসেনি। চিফ অফ হেড অফিসার চা খাচ্ছিল। তিনি নিজে গিয়ে এলিজাবেথকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। নতুন অফিসারের কথায় অধর এলিয়ে হাসল। ডেস্কের উপর চায়ের কাপ রেখে ধীরথজ কঠোর গলায় বলল, মার্ডার কেস, এত সহজে কি জামিন হবে? থেমে বিদ্রুপ মাখা এক হাসি ফুটিয়ে যোগ করল, তা কোথায় তোমার ভালো মানুষ, এখনও যে এলো না? কথাগুলো যেন তীর হয়ে বিঁধে যায় এলিজাবেথের বুকে। নিজের জন্য যতটা না, তার চেয়ে বেশি ভয় হচ্ছে তাকবীরের জন্য। কাস্টাডিতে নেওয়ার পর থেকে এলিজাবেথ বহুবার অনুরোধ করেছে 1 মিনিটের জন্য তার ফোনটা দেওয়ার জন্য, কিন্তু যান্ত্রিক চোখে তাকিয়ে থাকা কেউই সাড়া দেয়নি।
অথচ এলিজাবেথের দৃঢ় বিশ্বাস ছিল তাকবীর আসবে এবং আত্মবিশ্বাসের সঙ্গেই বলে গেছে, ওর ভালো মানুষ আসবেই, নিতে আসবে। কিন্তু সময় যেন পায়ের শেকল পরে থেমে আছে। কয়েক ঘন্টা পার হলেও তাকবীরের দেখা নেই। এক চাপা বিষণ্ণতা গ্রাস করে ফেলে এলিজাবেথকে। তনুমনে ধাঁধার অস্থিরতা চেপে বসে। হঠাৎ করেই থানা প্রাঙ্গণের আবহাওয়া উত্তেজনায় টইটুম্বুর হয়ে উঠল। বিদ্যুৎ গতিতে কালো একটা ল্যাম্বরগিনি থানার সামনে এসে থামল। পিছু পিছু থামল কয়েকটা মার্সিডিস। গাড়ি থেকে নেমে এলো কালো পোশাকধারী কিছু লোক, একেবারে মৌমাছির ঝাঁকের মতো। সকলের চোখে কালো সানগ্লাস, মুখে কঠিন ভাব। দেখে মনে হয় যেন কোনো রোবোটিক সেনাদল। গার্ডরা তৎক্ষণাৎ দুই পাশে সারি করে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল, যেন এখানে কোনো হলিউড মুভির দৃশ্যের শুটিং চলছে। ল্যাম্বরগিনির ড্রাইভিং সিট থেকে লুকাস তাড়াহুড়ো করে নেমে দরজা খুলে দিল। সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো রিচার্ড। তার ড্যাশিং উপস্থিতি পুরো জায়গা থমকে দিল মুহূর্তেই। প্রথমেই রোদে ঝলসে উঠল রিচার্ডের গালের সেই কাটা দাগ, যা ওর ব্যক্তিত্বকে আরও ভয়ঙ্কর করে তোলে। থানার বাইরের পুলিশরা রিচার্ডকে দেখা মাত্রই আঁতকে উঠল। রিচার্ড মানেই আতঙ্কের প্রতিমূর্তি। রিচার্ডের চোখের সানগ্লাসের আড়ালে স্পষ্ট কর্ধ ঝলকাচ্ছে। নিরুদ্বেগ ভঙ্গিতে কোটের ভাঁজ ঝাড়তে ঝাড়তে সিঁড়ি পেরিয়ে থানার দিকে অগ্রসর হতে থাকে। পদচারণায় বোঝা যাচ্ছিল সে দেরি বরদাস্ত করার লোক নয়। রিচার্ডের পিছু পিছু যেতে থাকলো সকল গার্ডরা। লক্ষ্য করলে দেখা যায় রিচার্ডের সঙ্গে আসা কালো পোশাকধারী প্রত্যেকের বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটা। এটি প্রথমে অদ্ভুত মনে হলেও গভীরভাবে দেখলে বোঝা যায় এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটা সচেতন প্রক্রিয়া। যেন এটি তাদের বংশ পরম্পরায় চলে আসা এক রহস্যময় রীতি, যা তাদের পরিচয়ের চিহ্ন বহন করে। রিচার্ডের সৈন্য সদস্যের চিহ্ন বহন করে। এই চিহ্ন তাদের সম্পর্কে এক নীরব বার্তা দেয়। তারা সাধারণ কেউ নয়, সাধারণ কোনো মানুষের সহকর্মীও নয় তারা। এই মেয়ে, তুমি কি এতিম? এখনও তো কেউ আসলো না। এজন্যই খুন করার আগে ভেবেচিন্তে করতে হয়। এখন জেলে পচে মরো সারা জীবন। সবার মনে চাপা অস্বস্তি। এমন সময় বাইরে থেকে বিকট শব্দে দরজা খুলে এক গুরুগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, হেয়ার ইজ হার গার্ডিয়ান। মুহূর্তে উপস্থিত সবাই পেছনে ঘুরল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের রিচার্ডকে দেখা মাত্রই হেড অফিসারের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তার মুখ শুকিয়ে যায়, গলায় শুষ্ক ঢোক গেলার শব্দ শোনা যায়। পাশে দাঁড়ানো নতুন অফিসার, যিনি মাত্রই সাহস দেখাচ্ছিলেন, তিনি নিজেও বেশ ঘাবড়ে গেলেন। রিচার্ডের ক্ষমতা সম্পর্কে সবাই জানে। একবার রেগে গেলে তার সামনে দাঁড়ানোর সাহস কারোরই নেই। বিধ্বস্ত ধ্বংসযজ্ঞ। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে রিচার্ড এগিয়ে এলো। থানায় এসেছে, তাও তার লেবাস দেখে মনে হচ্ছে যেন কোনো বিজনেস কনফারেন্সে অ্যাটেন্ড করতে এসেছে। রিচার্ড বন্দরে ছিল। আজকে এক শিপ মেয়ে দুবাই পাচার করা হচ্ছে। তখনই এই খবর রিচার্ডের কানে গেলে সেখান থেকে ছুটে আসে। পুরো ঘর জুড়ে এক চাপা আতঙ্ক। হেড অফিসার তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। রিচার্ড তার শক্ত চিবুকে দৃঢ়তা রেখে এক ঝলক চোখ ফেরালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ মাটির দিকে তাকিয়ে থাকলেও ওর দৃষ্টি নিস্তেজ হয়ে রিচার্ডের আগমনের কারণ খুঁজছিল। হঠাৎই রিচার্ডের উপস্থিতি ওর মনে আরও ভয় জাগিয়ে তুলল। স্যার, আপনি এখানে? আমাকে বললেই তো হতো, আমি নিজেই চলে যেতাম। হেড অফিসারের গলা কাঁপছিল, শব্দগুলো আটকে আসছিল ভয়ে। রিচার্ড কোনো উত্তর দিল না। ওর তীক্ষ্ণ দৃষ্টি স্থির ছিল এলিজাবেথের উপর, যেন সেই চাহনিতে লুকিয়েছিল অজানা প্রশ্ন আর অব্যক্ত ক্ষোভ। রিচার্ডের চোখজোড়া গভীরভাবে এলিজাবেথকে পরখ করছিল, পা থেকে মাথা পর্যন্ত। আশ্চর্যভাবে আজ এলিজাবেথও সেই দৃষ্টির সামনে নত হয় না। ওর নিজের চোখেও ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা, যেন সেই দৃষ্টিতে সগর্বে প্রতিধ্বনি করছে রিচার্ডের চাহনিকে।
মিশে রয়েছে নীলজোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর এক আড়ষ্ট নারীর সুগভীর নিকষ কালো চোখের কাতর দৃষ্টি। এক পাশে শীতল দৃঢ়তা, আরেক পাশে অসহায়তার নীরব আকুতি। এলিজাবেথের চোখ থেকে নিঃশব্দে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। রিচার্ডের মুখে কোনো পরিবর্তন না হলেও তার লম্বা দুটি হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তাৎক্ষণিক। শিরাগুলো ফুলে উঠে গৌরবর্ণের শক্ত বাহুগুলোর শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে ধকধক করতে থাকে। এই দৃশ্য দেখে হেড অফিসারের শরীর দিয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। আতঙ্কে এক পা পেছনে সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে বলল, স্যার, এই মেয়ে কি আপনার পরিচিত? কল হার ম্যাম বাস্টার্ড। রিচার্ডের গর্জনে কেঁপে উঠল উপস্থিত সবাই, সঙ্গে কেঁপে উঠল এলিজাবেথও। হেড অফিসারের চোখে ঝিলমিল করে উঠল কৌতূহল, মিশেছিল খানিকটা অবিশ্বাস। রিচার্ড কায়নাতের মতো একজন, যে মানুষকে মানুষ বলে গণ্য করে না, সেই রিচার্ড সামান্য একটা মেয়েকে ম্যাম ডাকতে বলছে। মানে, শি ইজ দ্য কুইন অফ ড্রাগন গ্রুপ। নবীন অফিসার ফাঁকি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করছিল। ভেতরে ভেতরে সে ঠিকই বুঝতে পারছে এখানে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু তার সেই আশা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। রিচার্ডের গার্ডরা ইতিমধ্যেই পুরো থানা ঘিরে ফেলেছে। ভেতর থেকে একটা মাছিরও বেরোনোর সাধ্য নেই। রিচার্ড এবার তার আগুনের মতো জ্বলন্ত নীল চোখ নিক্ষেপ করল অফিসারের মুখে। সে এক তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো অফিসের বাতাস যেন ভারী হয়ে উঠল। হঠাৎ কর্কশ শব্দে ভাঙল নীরবতা। রিচার্ড দাঁতে দাঁত চেপে এক অদৃশ্যকোর্ধ্ব দমন করছে। ওর প্রতিটা পদক্ষেপে যেন মৃত্যু ঘনিয়ে আসছে। লেট হার গো, বাকি কথা পরে বলছি। অফিসার এক ধরনের হীনমন্যতায় আক্রান্ত হয়ে পড়ল। মনে হচ্ছিল তার 2 পা 2 নৌকায়, আর দুটো নৌকায় তার জন্য গলার কাটা। পালানোর কোনো পথ নেই, পানিতে ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। কিন্তু এই মুহূর্তে মৃত্যু স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। অসহায়ভাবে এক কনস্টেবলকে ইশারা করল এলিজাবেথকে মুক্ত করে দেওয়ার জন্য। লেডি কনস্টেবল তালা খুলতে রিচার্ড তীব্র আগ্রহে এগিয়ে গেল, দাঁড়ালো এলিজাবেথের সামনে। এলিজাবেথ তখনও মাথা নিচু করে রেখেছে, ডুকরে ডুকরে কাঁদছে। হঠাৎই রিচার্ড ওর শক্তপোক্ত হাত, অথচ গভীর অধিকারবোধ নিয়ে আঁকড়ে ধরল এলিজাবেথের হাত। এলিজাবেথ চকিতে মাথা তুলে তাকালো রিচার্ডের দিকে। সেই স্পর্শে ওর সারা শরীর বিদ্যুতের মতো শিহরিত হলো। প্রথমবারের মতো রিচার্ডের স্পর্শে কোনো কঠোরতা বা আগ্রাসন টের পেল না এলিজাবেথ। রিচার্ডের চিবুক শক্ত। এলিজাবেথের হাত খুবই অধিকারবোধের সাথে ধরে টেনে নিয়ে গেল ডেস্কের সামনে। ওকে চেয়ারে বসিয়ে নিজেও আরাম করে বসল পায়ের উপর পা তুলে। হেড অফিসার পুরো পরিস্থিতি দাঁড়িয়ে দেখছে, চোখে ভয় আর হতবাক ভাব। দৃশ্যটা সত্যি বিদ্রুপাত্মক। আসামি বসে আর নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে। এলিজাবেথ তবুও মাথা তুলল না, নিজের অস্বস্তিকে আড়াল করতে চাইছে। অফিসারের নাম কি যেন? রিচার্ড খুবই ভদ্র গলায় নিজের বৃদ্ধাঙ্গুল ললাটে ঘষতে ঘষতে কিছু মনে করার ভঙ্গিতে জানতে চাইল। জুবুথুবু করে কাঁপতে থাকে অফিসার রিচার্ডের ঠান্ডা গলার শব্দে। আতঙ্ক আর চাপ সহ্য করতে না পেরে হঠাৎই রিচার্ডের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আঁতকে উঠল এলিজাবেথ। তবে রিচার্ডের ভ্রুক্ষেপ ছিল না, বরং বিরক্তি প্রকাশ করল কপালের ভাঁজ গভীর করে। একজন লেডি কনস্টেবলকে ডেকে গমগম আওয়াজে বলল, গেস্ট রুম থেকে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসুন। কনস্টেবল তাই করল। এলিজাবেথ আর এসবে থাকতে চাইল না, জড়বস্তুর মতো চলে গেল। এবার রিচার্ড ফিরে গেল তার নিজের বৈশিষ্ট্যে। স্যার, আমি যদি ডিউটি পালন করতে গিয়ে কোনো ভুল করে থাকি, মাফ করে দিন আমাকে। রিচার্ড নিশ্চুপ। অকারণে মাথা উপরে তুলে চোখ বুজে গ্রীবা ঘোরাতে থাকে। আরও ভয় বাড়তে থাকে অফিসারের। সহসাই কোনো রকমে আওড়ালো, স্যার, ম্যামের কী হন আপনি? রিচার্ডের বিলম্বহীন জবাব, হার লাইফলং লাভ। এবার কেঁদেই দিল অফিসার। সাদা চামড়া রক্তিম বর্ণ ধারণ করে।
সরি স্যার, সরি। আমি জানতাম না ম্যাম সম্পর্কে। রিচার্ডের কণ্ঠে তেজ নেই, তবে খুবই গম্ভীর। স্ট্যান্ড আপ। অফিসার কোনোভাবে উঠে দাঁড়াতে পারছে না, তার শরীর কাঁপছে ভেতরে ভেতরে। রিচার্ডের গুরুগম্ভীর কণ্ঠস্বর মনের গভীরের ভয়কে আরও গভীর করে তুলছে। প্রতিটা শব্দ পেরেকের মতো বুকে বিচ্ছে। রিচার্ড এবার বিরক্তি লুকিয়ে রাখল না, তার কণ্ঠস্বর আরও কঠিন হয়ে উঠল। আই সেড স্ট্যান্ড আপ স্টুপিড। শব্দগুলো বজ্রের মতো আছড়ে পড়ল এবং অফিসার বুঝল এবার উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। উঠে দাঁড়ায় অফিসার। রিচার্ড ওর তীক্ষ্ণ পূর্ণ দৃষ্টি দিল অফিসারের উপর। সদর্পে প্রশ্ন ছুড়ল, কিসের উপর ভিত্তি করে ওকে অ্যারেস্ট করা হয়েছে? অফিসারের গলায় কথা বেঁধে বেঁধে আসছে। আসলে স্যার, কাল রাতে হোটেলের পাশে একটা ডেড বডি পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে মৃত ব্যক্তি শেষবার ম্যামের অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে লুকিয়ে ঢুকেছিল। তার পরদিনই তার লাশ পাওয়া যায়। সেই সন্দেহের ভিত্তিতেই আমরা ম্যামকে গ্রেপ্তার করেছি। লাশ? কোথায় লাশ? কিসের লাশ? ঘটনাস্থলে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়ল। চাপা উত্তেজনার মাঝেই বাইরে থেকে একজন কনস্টেবল দৌড়ে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু গার্ডরা তাকে সঙ্গে সঙ্গে আটকে দিল। কনস্টেবলটি ছিল মর্গে পাঠানো লাশের দায়িত্বে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, কপালে গভীর চিন্তার রেখা। অফিসার গার্ডটির দিকে তাকালেন, দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। কনস্টেবলের চোখে ফুটে উঠল এক অসহায় ইঙ্গিত, যেন কোনো ভয়াবহ সত্যি জানাতে চায়। সেই ভাষা বুঝতে দেরি হলো না অফিসারের। মুহূর্তেই তার শরীর থেকে শক্তি হারিয়ে গেল। তার মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠল এক ভয়াবহ সত্য। মর্গে লাশ নেই, সেটি উধাও হয়ে গেছে। অফিসারের চুপসে যাওয়া অব্যয় দেখে এক অদ্ভুত বাঁকা হাসি দিল রিচার্ড। সেই হাসি বলে দিচ্ছিল সব কিছু তারই পরিকল্পনার অংশ। পকেটে হাত ভরে দিয়ে উঠে দাঁড়ালো রিচার্ড। ওর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি ছিল। নবীন অফিসারের দিকে তাকিয়ে একেবারে সাবলীল গলায় প্রশ্ন করল, আমার ব্যক্তিগত নারীর হাতে কে হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছিল? থতমত খেয়ে যায় সদ্য নতুন জয়েন করা অফিসার। আইটাই করে তেষ্টা নজরে তাকালো হেড অফিসারের দিকে, যে আগে থেকেই ভয়ে গুটিয়েছিল। সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল রিচার্ডের কাছে। হেড অফিসারের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আর বাকি সকলের উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, এভরিওয়ান গেট আউট। সকল পুলিশদের চোখে স্পষ্ট ভয়, একই সাথে কৌতূহল। নতুন অফিসারের এই কয়েক মিনিটেই ধারণা হয়ে গিয়েছে রিচার্ড কতটা ভয়ঙ্কর। আমতা আমতা করে বলল, কেন স্যার? রিচার্ড এবার পা বাড়ালো। কাঁপতে থাকা অফিসারের কলার খপ করে চেপে ধরে দাপুটে গলায় চেঁচিয়ে বলল, কারণ এই শালাকে আমি এখন কুত্তার মতো পেটাবো, আর এমনভাবে পেটাবো যে ওর আর্তনাদের শব্দে অন্যদের কানে সমস্যা হয়ে যাবে। জীবন বাঁচানো ফরজ। সকলেই তৎক্ষণাৎ হিড়হিড় করে বেরিয়ে গেল। রিচার্ডের গার্ডরা থানার সকল দরজা জানালা লাগিয়ে দিয়ে দরজার বাইরে গিয়ে পাহারাদারদের মতো দাঁড়ায়। ভেতরে শুরু হয় ঠাস ঠুস ঠাস 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 ঠুস। বাইরে ভেসে আসে আহ উহ ও স্যার আর পারছি না, মাফ করে দেন। ম্যানশনের সামনে সেই সুবিস্তৃত জায়গাটি যেন এক টুকরো কাব্য। সুইমিং পুলের পাশে ছোট ছোট ঘাসের উপর রঙিন সাজানো কোণ। সকালের সোনালি রোদে গা ভিজিয়ে নাস্তা করার আদর্শ স্থান। কিন্তু এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম। উত্তেজনা ছড়িয়ে আছে বাতাসে। সেখানে নাস্তার বদলে টেবিলে রাখা হয়েছে নামি দামি ওয়াইন, সোডা আর তীব্র গন্ধের ব্ল্যাক কফি। ফাদার, যার বয়সের ছাপ তার শরীরে স্পষ্ট হলেও চেহারার তেজ আর ব্যক্তিত্ব এখনও অটুট। সাদা পাকা মৃদু লম্বা দাড়ি আর শক্ত চোয়ালের ছায়ায় লুকিয়ে আছে এক দৃঢ় চরিত্র। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে তিনি মৃদু ভাঁজ পড়া কপাল উঁচু করে তেষ্টা নজরে তাকাচ্ছে লারার দিকে। লুকাস ফাদারের পাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে। আজ রিচার্ডের সাথে যায়নি লুকাস, বরং এখানে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ফাদারের কাছে এখনও বোধগম্য হয়নি লারার হঠাৎ আগমনের কারণ। লারা শত্রুপক্ষের মেয়ে, আজ স্বয়ং এসে হাজির হয়েছে সবথেকে ভয়ঙ্কর শত্রুর সামনে। ওর উপস্থিতি এক ধাঁধা। লারার পোশাকেও আজ এক অদ্ভুত সাধারণত্ব। কালো জিন্স আর ওভারসাইজ সোয়েটার, ঘাড় সমান চুল খোলা, সব মিলিয়ে তার স্বভাবের বিপরীত এক রূপ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মদে ডুবে থাকা মেয়ে আজ ওয়াইনের সমাহারের মাঝে বসেও চুপচাপ কফিতে চুমুক দিচ্ছে। ফাদার তাকিয়ে আছেন লারার দিকে, একদৃষ্টিতে লারার প্রতিটা আচরণকে বিশ্লেষণ করছেন। লারার নির্লিপ্ত মুখ আর পরিস্থিতির অস্পষ্টতা মিলিয়ে ঘনীভূত হয়েছে এক অদ্ভুত পরিবেশ। চারপাশে মৃদুরোদ ঝলমল করছে, অথচ বাতাসে টান টান উত্তেজনার আভাস। ফাদার খুশকো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল, পরপর গমগমে গলায় বলল, উদ্দেশ্য কি? সরাসরি এহেন প্রশ্নে মোটেও অবাক হয়নি লারা। সে নিজেও একজন গ্যাংস্টারের মেয়ে, খুব ভালো করেই অবগত গ্যাংস্টারদের আচরণ সম্পর্কে। কফির মগ ছোট টেবিলে রেখে মিষ্টি হাসি দিল লারা। অতি আন্তরিক গলায় অকপটে বলে দিল, সম্পর্ক গড়তে চাই। লুকাস ক্রমশ নিজের ক্রোধ দমিয়ে রাখতে চাইছে যথাসম্ভব। এই মেয়ের উদ্দেশ্য সে খুব ভালো করেই জানে। ফাদারের কপালের ভাঁজ আরও দৃঢ় হলো। জলদগম্ভীর গলায় বলল, কিসের সম্পর্ক? লারা সব সময়ের মতো ঠোঁট কামড়ে লাজুক হাসল, পরপর ফিসফিসিয়ে হাসকি স্বরে বলল, বৌমা হতে চাই আপনার। মুহূর্তেই শক্ত হয়ে গেল ফাদারের চিবুক। তার চোয়ালের পেশি শক্তি আর ধৈর্যের লড়াই করছে। তবে নিজের সংযমের সীমা এক বিন্দু অতিক্রম করলেন না ফাদার। চেহারার শান্ত ভাবটা ঠিকই ধরে রাখলেন, যদিও ভেতরের রক্তে স্রোতের মতো টকবক করছে। রিচার্ডের ব্যাপারে ফাদার বরাবরই অতিরিক্ত সংবেদনশীল। এটা রিচার্ড না জানলেও ফাদার জানেন রিচার্ড তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সেই স্পর্শকাতর অনুভূতি বুকে লুকিয়ে রেখে ফাদার গম্ভীর নীরের ঠান্ডা গলায় বলে উঠলেন, রিচ চাই তোমাকে? লারা সামান্য থেমে গেল। সে ফাদারের প্রশ্নের ওজন বুঝতে পেরে মাথা উঁচু করে তাকালো, তবে চোখের দৃঢ়তা সরেনি এক বিন্দু। প্রবল আত্মবিশ্বাসের স্বরে বলল, এখন চায় না, তবে চাইতে কতক্ষণ? লারার জবাব শুনে ফাদার একটু থমকালেন। মনে ধরে ওর জবাব। ফাদারের ঠোঁটের কোণে সামান্য হাসির ছোঁয়া, যা অকপটে প্রকাশ করলেন না। ভেতরে ভেতরে গভীরভাবে ভাবতে লাগলেন। লারার চরিত্র অনেকটা রিচার্ডের মতো, দুজনেই প্রবল আত্মবিশ্বাসী এবং নিজেদের সিদ্ধান্তে অটল। তাদের মধ্যে এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে, যা ফাদারের নজর এড়ায়নি। কিছু সময় চুপ করে থাকলেন ফাদার, তার নিজের চিন্তাগুলো গুছিয়ে নিচ্ছিলেন। লুকাসের জন্য এই নীরবতা অসহ্য হয়ে উঠল। ফাদারের পাশে দাঁড়িয়ে লুকাসের ধৈর্য ফুরিয়ে আসে। বিরক্তি প্রকাশ করতে গিয়ে চোয়াল শক্ত করে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ লুকাসের চোখ পড়ল প্রধান ফটকের দিকে, আর সেকেন্ডের মধ্যেই তার অভিব্যক্তি বদলে যায়। অমাবস্যার মতো কালো মুখ ঝলমল করে উঠল। প্রধান ফটক দিয়ে এগিয়ে আসছে রিচার্ড, পাজা কোলে এলিজাবেথকে নিয়ে। ওদের উপস্থিতি ম্যানশনের এই টানটান পরিবেশে নতুন উত্তেজনার ঝড় বইয়ে দিল। লুকাস আর নিজেকে ধরে রাখতে পারে না। ফাদারের সামনে থাকা ভুলে গিয়ে সে দুই হাতে তর্জনী মুখে ঢুকিয়ে জোরে একটা শীষ বাজালো। ফাদার দ্রুত বিরক্ত হলেন, চোখে চাপা ক্ষোভ ফুটে ওঠে। কিন্তু শীষের উৎস লক্ষ্য না করে তার দৃষ্টি সরাসরি লুকাসের দেখানো দিকে গিয়ে থেমে গেল। রিচার্ডকে দেখে মুহূর্তেই ফাদারের দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মুখের অভিব্যক্তি কেবল অভিজ্ঞ কেউই বুঝতে পারবে। সেখানে রাগ, দুশ্চিন্তা আর অন্য এক অদ্ভুত উত্তেজনা মিশে আছে। লারাও একই দিকে তাকালো, তার চোখেও স্পষ্ট বিস্ময় এবং ক্ষোভ উভয়ই। রিচার্ডের উপস্থিতি ওর মনে হাজারো প্রশ্ন আর অনুভূতির ঝড় তুলল। রিচার্ডের চোয়াল বরাবরের মতো আজও শক্ত, যেন পাথরের খোদাই করা। অভিব্যক্তিতে নেই কোনো ভাঙচুর, সব কিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণে। তবে আজ নজর কাড়ছে কোলে থাকা এলিজাবেথ।
মেয়েটির স্বভাবসিদ্ধ ছটফটানি কোথায় যেন হারিয়ে গেছে। কোনো কিলঘুষি নয়, কোনো চেঁচামেচি নয়, চুপচাপ ঘাপটি মেরে রয়েছে রিচার্ডের বুকে। এলিজাবেথের ফোলা ফোলা ঠোঁট আর মুখের অবস্থা দেখে সহজেই ধারণা করা যাচ্ছে রিচার্ড তার স্বভাবসিদ্ধ বনঝড় সামলানোর জন্য আসার আগে ছটফটানোনাশক মলম যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছে। হয়তো সেটাই ছিল রিচার্ডের ব্যক্তিগত কৌশল, কিংবা এমন কোনো অভিজ্ঞতা যা এলিজাবেথকে আজ অবশ করে রেখেছে। রিড স্টপ। রিচার্ডের পায়ের গতি থেমে যায়। ফিরে তাকায় দূরে শক্ত অভিব্যক্তিতে দাঁড়িয়ে থাকা ফাদারের দিকে। নিরুদ্বেগহীন সরু গলায় বলল, শি ইজ ফিজিক্যালি আনস্টেবল, শি নিডস রেস্ট, যা কথা পরে হবে। দাঁতে দাঁত চেপে ধরে ফাদার। লারা এক প্রকার ছুটে আসে, রিচার্ডের সামনে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে কর্ধ্ব মিশ্রিত স্বরে বলল, ফিজিক্যালি আনস্টেবল মানে? তুমি এই মেয়েকে কোলে কেন নিয়েছ রিচার্ড? কারণও হাঁটতে পারছে না। কেন? কি হয়েছে ওর? ওটা যেটা হলে হাঁটা যায় না, বাঁকা হেসে বলল রিচার্ড। লারা কিছু বলতে যাবে তখনই ওর চোখ আটকে যায় রিচার্ডের কোলে মিয়ে থাকা এলিজাবেথের ঘাড়ে। কালো ছোপ ছোপ দাগে ভরা সেই ঘাড় আর কুচকানো জামা দেখে বুকের ভেতর চাপ দিয়ে ধরে লারার। ভেতরে এক অদ্ভুত ঝড় ওঠে, যা লারার দুই হাত মুষ্টিবদ্ধ করে দেয়। কিছু বলতে যাবে, কিন্তু রিচার্ড কোনো সুযোগ না দিয়ে গম গম পায়ে এগিয়ে যেতে থাকে। রিচার্ড যত ভেতরের দিকে যাচ্ছে ততই বিস্মিত হতে থাকে এলিজাবেথ। ওর বড় বড় চোখের গোলক ম্যানশনের সৌন্দর্য আর ভিন্নতাকে গিলে খাচ্ছে। পুরো ম্যানশনে আধুনিকতার নিখুঁত ছোঁয়া, অসাধারণ কারুকাজে সজ্জিত প্রতিটা কোণা, কিন্তু এই আধুনিকতার মাঝেও এক রহস্যময় গা ছমছমে ভাব রয়েছে স্পষ্ট। বাগানবাড়ির মতোই সম্পূর্ণ কালোতে আবৃত আর অদ্ভুত। চারদিকে অদ্ভুত শোপিস আর দেয়ালে টাঙানো আজব সব পেন্টিং। রিচার্ড কোলে থাকা এলিজাবেথের বিস্মিত গোল গোল চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। এই বিস্ময় তার কাছে খুবই স্বাভাবিক। লিভিং এরিয়ায় পৌঁছে রিচার্ড সোফায় বসল, এলিজাবেথকে কোলে রেখেই। এতক্ষণ স্তম্ভিত হতে থাকা এলিজাবেথ একটু ধাতস্থ হলো। সরে যেতে চাইলে রিচার্ড ওকে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। হঠাৎ করেই ম্যানশনের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একটা ঈগল পাখি তীক্ষ্ণ ডাক টেনে উড়ে এসে রিচার্ডের কাঁধে বসল। ঈগলটার চেহারার ভয়াবহতা আর গৌরবের মিশ্রণ দেখে এলিজাবেথ আরও কুঁকড়ে গেল। ভয় পেয়ে আবার রিচার্ডের বুকের গভীরে মুখ লুকালো। এরই মধ্যে শোনা যায় বিড়ালের মিউ মিউ ডাক। একটা কালো বিড়াল মৃদু পায়ে হেঁটে এসে রিচার্ডের উরুর উপর লাফ দিয়ে বসে পড়ল। এলিজাবেথের এত কাছাকাছি যে এলিজাবেথ চমকে উঠল। তবে বিড়ালটা দেখে ভেতরে বিস্ময় আরও বাড়ল। কালো রঙের বিড়ালের চোখের মণি ঠিক রিচার্ডের চোখের মতোই গভীর নীল। কিছুক্ষণ তাকিয়ে থেকে এলিজাবেথ রিচার্ডের বুক থেকে মাথা তুলে বিড়ালটার দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকল। এই ম্যানশনের প্রতিটা ছোঁয়া রহস্যের এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে এলিজাবেথের সামনে। বিড়ালটাকে এলিজাবেথের দিকে ঘেঁষতে দেখে রিচার্ড মৃদু হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। বিড়ালের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ট্রিগার, ডু ইউ লাইক হার অ্যাজ দ্য কুইন অফ আওয়ার ম্যানশন? কি জানি ট্রিগার কি বুঝল, আরও বেশি করে নিজের শরীর ঘেঁষতে থাকে এলিজাবেথের সাথে। বোঝাচ্ছে সে এলিজাবেথকে তাদের ম্যানশনের কুইন হিসেবে পছন্দ করেছে। রিচার্ড আবারও অদৃশ্য হাসি দিল। অতপর কাঁধে থাকা ঈগলের দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, ব্ল্যাক হক, টেক হিম অ্যাওয়ে। সঙ্গে সঙ্গে ঈগলটি ওর তীক্ষ্ণ আওয়াজ তুলে সুচালো ঠোঁট ফাঁক করে ট্রিগারের ঘাড়ে চেপে ধরে উড়াল দেয়। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় এলিজাবেথের। ওরা আপনার কথা বোঝে? রিচার্ডের আত্মবিশ্বাসী স্বর। পোষ মানাতে পারলে প্রাণীরাও মানুষের চেতনাকে ধারণ করে, অন্তর্নিহিত অনুভূতি বুঝতে শেখে। আপনার মতো হৃদয়হীন একজন পশু পাখি পোষ মানাতে পারে? হাস্যকর। এলিজাবেথের বিদ্রূপ মাখা স্বরে তাচ্ছিল্যের হাসি গায়ে মাখল না রিচার্ড। বলল, সব পশু পাখি না, শুধু ওদের দুজনকে, তাও বিশেষ গুণের কারণে।
আর রিচার্ড কায়নাত যেটায় হাত লাগায় সেটাই পোষ মানতে বাধ্য। শেষের কথার সাথে সাথে এলিজাবেথ নিজের কোমরের কোমল অংশে চাপ অনুভব করল। ওর নরম হাত চেপে ধরল রিচার্ডের শক্ত কাঁধের উপর। চোখ মুখ কুঁচকে রাশভারী আওয়াজে বলল, কি বিশেষ বৈশিষ্ট্য ওদের? ওদের বৈশিষ্ট্য আমার সাথে খুব যায়। যেমন ঈগল নিজের শিকার কখনো ছাড়ে না, শতক্রোশ ছুটে হলেও ছোবল মেরে ছাড়ে, আর বিড়াল আগাম বিপদের সংকেত বোঝে। তার মানে আপনি জানতেন আমার উপর ওই রাতে অ্যাটাক হবে, তাই সেদিন আমার কাছে ছুরিটা রেখে এসেছিলেন? রিচার্ড কোনো জবাব দেয় না। এরই মধ্যে একজন মেল স্টাফ এসে নতজানু হয়ে বসে রিচার্ডের সামনে। এলিজাবেথের চোখ কিঞ্চিত সংকুচিত হয়ে ওঠে। স্টাফটি ধীরে ধীরে রিচার্ডের জুতো খুলতে শুরু করে। এলিজাবেথের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। একজন মানুষ কতটা বিলাসী হলে জুতো খুলে দেওয়ার জন্য লোক লাগে। স্টাফটি রিচার্ডের জুতো খুলে পাশে রাখে। এরপর যখন রিচার্ডের উরুর উপর থেকে শূন্যে ঝুলে থাকা এলিজাবেথের পায়ের জুতো খুলতে উদ্যত হয়, ঠিক তখনই রিচার্ডের চাপা গলার শব্দ শোনা যায়, হুম। শব্দটি যেন বৈদ্যুতিক শকের মতো লাগলো স্টাফটির। ভুলের কোনো ক্ষমা নেই রিচার্ডের কাছে, এই সত্যটা খুব ভালো করেই জানে সে। স্টাফটি দ্রুত উঠে দাঁড়িয়ে মাথা নুইয়ে সম্মান জানায় এবং ধীরে ধীরে চলে যায়। এরপর যা হলো তা ছিল এলিজাবেথের জন্য অবিশ্বাস্য। রিচার্ড ঝুঁকল, স্বয়ং ওর নিজের হাত নেমে এলো এলিজাবেথের পায়ের কাছে। একদম আলতোভাবে খুলে দিল এলিজাবেথের জুতো। বিস্ময়ের শেষ সীমানা পেরিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের এই আচরণ এক অনাবিষ্কৃত অধ্যায় খুলে দিল তার সামনে। আপনার তো মনে হয় অনেকগুলো ফেস ওয়াশ লাগে, তাই না? এতগুলো চেহারা। সোজা হলো রিচার্ড। এলিজাবেথের খোঁচামূলক কথায় বাঁকা হাসল। হেসে এলিজাবেথকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। হাঁটতে হাঁটতে বলল, চেহারা যতই বদলাক আমার আদরের ছোঁয়া একই থাকে, যা ধীরে ধীরে তোমাকে গড়ে তারপর ভেঙে টুকরো টুকরো করে দেয়। থেমে গিয়ে আবার বলল, চলো তোমাকে তোমার চিরস্থায়ী স্থান দেখিয়ে নিয়ে আসি। রিচার্ড একেবারে গিয়ে থামল ওর মাস্টার বেডরুমে। নজর বোলাতেই গা শিউরে ওঠে এলিজাবেথের। রুমটি নীরব হুমকির প্রতীক। এ যেন এক আধুনিক যোদ্ধার মন্দির। বাগানবাড়ির থেকেও ভয়ঙ্কর এই কক্ষ। ড্রাগনের মাথার মতো বিছানার কেন্দ্র। বেডের ঠিক পেছনের দেয়ালে সারিবদ্ধভাবে সাজানো বন্দুক, স্নাইপার রাইফেল এবং আধুনিক অস্ত্রের সম্ভার। দেয়ালে ঠিক বাগানবাড়ির মতো ড্রাগনের পেন্টিং এবং এক কোণে হোলেস্টারে অসংখ্য পিস্তল শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো। তাদের পাশে টেবিলের উপরে রয়েছে ট্যাকটিক্যাল গ্যাজেট এবং কার্তুজের বাক্স। এ যেন কারোর ব্যক্তিগত রুম নয়, অস্ত্রের জাদুঘর। রুমে কোনো বাহুল্যের স্থান নেই। আলোর ব্যবস্থা মৃদু ছায়ার সঙ্গে খেলছে যেন। এখানে প্রতিটা বস্তু তার মালিকের ব্যক্তিত্বের প্রতিফলন। নিয়ন্ত্রিত, হিংস্র এবং শৃঙ্খলাবদ্ধ। এমন রুম শুধু অস্ত্রের নয়, এক গ্যাংস্টারের ক্ষমতা আর প্রাধান্যের চিত্র। এলিজাবেথকে কোল থেকে নামিয়ে দিল রিচার্ড। বিস্মিত চোখে ঘুরে ঘুরে নজর বুলিয়ে শুষ্ক ঢোক গেলে এলিজাবেথ। রিচার্ড নিজের টাই খুলতে খুলতে হাসকি স্বরে বলল, পছন্দ হয়েছে বেডরুম? এলিজাবেথ চকিতে রিচার্ডের দিকে ঘুরল। শক্ত গলায় বলল, বেডরুম মানে? বিরক্ত হলো রিচার্ড। বাহু থেকে কোট খুলে সরু গলায় বলল, আহ, এখন কি তোমার বেডরুমের ক্লাসও নিতে হবে? আপনি কথা ঘুরাবেন না। সত্যি করে বলুন, আপনি কি জানতেন আমার উপর অ্যাটাক হবে? আমাকে খুনি বানানোর জন্য ইচ্ছে করেই ছুরিটা রেখে এসেছিলেন, তাই না? রিচার্ড এবার সরাসরি তাকালো এলিজাবেথের দিকে। গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। তুমি না চাইতো এমন এক মরুভূমিতে পা দিয়েছ যেখানে প্রতিটা ছোঁয়া ধোঁকা, প্রতিটা পদক্ষেপে মৃত্যুর নিমন্ত্রণ। এখানে বাঁচতে হলে শিকার নয়, শিকারী হতে হবে। মনে রেখো, এখানে কেউ কারো নয়, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। নিজের জান বাঁচাতে হলে তোমার হাত রক্তে ভেজাতেই হবে। মারতে না পারলে মরতে হবে, এটাই এখানকার শেষ সত্য। সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আপনি।
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন আমার জীবন। থ্যাঙ্কস মি লেটার। বাখারা হয়ে গেল এলিজাবেথ, শুকিয়ে যায় চোখের পানি। কিছু মুহূর্ত স্তব্ধ থেকে হঠাৎ করেই করে বসল এক কাণ্ড। ওর গলায় থাকা ওড়না ছুঁড়ে ফেলে দিল। রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে চেয়ে চেঁচিয়ে বলল, এজন্যই তো সব কিছু সঁপে দিলাম। নিজের চাহিদা পূরণ করে মেরে ফেলুন আমাকে। মুক্তি দিন আমাকে এই রক্তের খেলা থেকে। কণ্ঠে রিচার্ডের চোয়াল মটমট করে, চোখে শূন্য দৃষ্টিতে জমে আছে উত্তপ্ত আগ্নেয়গিরি। একটাও শব্দ না করে হনহনিয়ে দরজার দিকে পা বাড়ায় রিচার্ড। এলিজাবেথ হতবিহ্বল হয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। অসহনীয় যন্ত্রণায় ভেঙে পড়ে কান্নায়। কিন্তু হঠাৎই দরজার শব্দে চমকে ওঠে এলিজাবেথ। রিচার্ড যায়নি, আবারও ফিরে আসে, যেন দুঃস্বপ্নের অতর্কিত ঝাঁপ। এটা রিচার্ড কায়নাত। নারীর কান্নায় মন গলে না তার। আর এত সহজেও ছেড়ে দেওয়ার পাত্র নয় সে। কোনো কথা না বলে সোজা এলিজাবেথের কনুই ধরে একটানে দাঁড় করিয়ে কোমর জড়িয়ে ধরে। এলিজাবেথের শরীর কেঁপে ওঠে বৈদ্যুতিক তরঙ্গের মতো এক অনুভূতিতে। রিচার্ডের দৃষ্টি অন্যরকম, গভীর আগ্রাসী এক অদ্ভুত অনুভূতিতে ভরা। হাত এগিয়ে আসে কাপড়ের পরত সরিয়ে। ধীরে ধীরে এলিজাবেথের উদরে আলতো স্পর্শ করে নিজের উপস্থিতি জানান দিতে থাকে রিচার্ড। আমার চোখের দিকে তাকাও। বেডটা অনেক বড়, তাই না? চলো শেয়ার করি। এলিজাবেথ নিজের বাক্য তৈরি করে কিছু শক্ত কথা শোনানোর জন্য। তখনই বাইরে থেকে শোনা যায় কারোর চিৎকার চেঁচামেচি। তাকবীর হন্তদন্ত হয়ে ম্যানশনের ভেতরে প্রবেশ করে। ওর তপ্ত কণ্ঠস্বর চারপাশে ধ্বনিত হতে থাকে। ফাদার তখন লিভিং রুমেই ছিল। আরামদায়ক সোফায় বসে ধৈর্যশীল ভঙ্গিতে অপেক্ষা করছিলেন তাকবীরের জন্য। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। তাকবীরের গভীর নিকোষ কালো চোখ অগ্নিশিখা ছড়াচ্ছে। চোয়াল শক্ত, মুঠি বন্ধ, গর্জনের মতো পায়ের আওয়াজে ফাদারের সামনে গিয়ে দাঁড়ালো। তাকবীরের কণ্ঠস্বর ভারী, প্রতিটা শব্দ বিষ ছড়ানো তীরের মতো। আমার স্ত্রী কোথায়? ফাদারের গম্ভীর নিরেট ঠান্ডা স্বর। গলার তেজ নামিয়ে কথা বলো। তোমার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্যই জানানো হয়েছে তোমাকে। তাকবীরের চোখের গভীরতা আরও বাড়ল। ফাদারের কানের পাশে মুখ নিয়ে রুষ্ট গলায় বলল, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে কিন্তু ধ্বংস আমার একার না, মরলে সবাইকে নিয়েই মরব আমি। আর আজকের রহস্য তো উন্মোচন হবেই। ফাদারের কণ্ঠ আরও শক্ত হলো, দ্বিগুণ তেজে বললেন, তোর মতো চুনোপুটিকে মাটির সাথে মিশিয়ে দিতে সময় লাগবে না আমার। শুধু চাই না রক্তে রক্ত সিক্ত হোক। তাকবীর একটু বিচলিত না হয়ে আবারও নিজের স্থিরতা বজায় রেখে বলল, আমাকে এত সহজভাবে নেওয়া আপনার কত বড় ভুল সেটা আপনি নিজেও জানেন। তাই বলছি, আমি শান্ত আছি, আমাকে শান্ত থাকতেই দেওয়া হোক। ফাদারের চোখে কিছুটা ভীতির ছাপ দেখা গেল, তবে নিজেকে সামলে নিয়ে বললেন, আমার হৃদের কোনো ক্ষতি করলে দুনিয়া থেকে তোর নামই মুছে ফেলবো আমি। শালা, তোর ভাগ্যের মতো তোর টাইম সেন্সও খুবই খারাপ। এমন মুহূর্তে এসে কে ডিস্টার্ব করে রে? রিচার্ড ইচ্ছেকৃতভাবে খুলে আসা বোতাম অহেতুক আজাইরা একটা ভাব নিয়ে লাগাতে লাগাতে এদিকেই আসছে। রিচার্ডকে দেখে দূরে সরে আসে ফাদার। কথার প্রসঙ্গ পাল্টে সাবলীলভাবে তাকবীরকে বললেন, তো আজকে কিন্তু পার্টিতে দেখা হচ্ছে রাতে। তুমিও কিন্তু হাইলি ইনভাইটেড তাকবীর। তাকবীর ভেতরে চাপা ক্ষোভ নিয়ে আন্তরিকভাবে মাথা নাড়ায়। তাকবীরের কণ্ঠ শোনামাত্রই ভেতর থেকে ছুটে আসে এলিজাবেথ। এলিজাবেথকে দেখতে পেয়ে অন্তরে প্রাণ ফিরে পায় তাকবীর। নিজেও ছুটে গেল। দুটি শরীরে যেন প্রাণ ফিরে এলো। রিচার্ড গিয়ে দাঁড়ায় ফাদারের পাশে। তেষ্টা নজরে দেখতে থাকে কিভাবে মুহূর্তেই এলিজাবেথের অব্যয়ের রং পাল্টে গেল তাকবীরের সান্নিধ্যে। তাকবীর যখন এলিজাবেথের হাত ধরল, তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ হয়ে যায় রিচার্ডের হাত। তাকবীর এলিজাবেথকে নিয়ে এসে ফাদারের সামনে দাঁড়ালো। এলিজাবেথ নতদৃষ্টি নিবিষ্ট করে রেখেছে। তাকবীর রিচার্ডের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, উপকারের জন্য ধন্যবাদ ছোট ভাই।
এভাবেই বড় ভাবিদের বিপদ থেকে রক্ষা করতে হয়। তবে চিন্তা নেই, আর কোনো বিপদই ছুঁতে পারবে না ওকে। আমি এসে গেছি। শোনা যায় রিচার্ডের দাঁতে দাঁত পেশার শব্দ। ফাদার সামনে, তাই রিচার্ড নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় নিজের সাথে নিজেই যুদ্ধ করছে ভেতরে ভেতরে। এটা সত্য, এই পৃথিবীতে ফাদারই একমাত্র একজন যাকে রিচার্ড মানে। তাকবীর ফাদারের দিকে তাকিয়ে বিদায় নিল। আসছি ফাদার, রাতে দেখা হবে। ছেড়ে দেওয়া হাত যখন আবারও ধরতে যাবে তখনই শোনা যায় বিকট শব্দ। কেঁপে উঠল এলিজাবেথ, আর সকলেই স্থির। রিচার্ডের রিভলভার নিচের দিকে তাক করা, সরু নলের ভেতর থেকে বেরোচ্ছে গরম ধোঁয়া। ধাতব মেঝেতে ফাটল। ফাদার রিচার্ডের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় শুধু বলল, রিদ। তাকবীর রিচার্ডের চোখে চোখ রেখে এলিজাবেথের হাত আঁকড়ে ধরল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘনীভূত হতে থাকা নীল চোখজোড়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ফাদার নিজেও ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভেতরে চলে যায়। তাকবীর কয়েক কদম এগোতেই পেছন থেকে ভেসে আসে কিছু অবাঞ্ছনীয় শব্দ। হ্যালো লোকা, ডিসি রোডের সিসিটিভি ফুটেজে চেক করে দেখবে একটা গাড়ি অস্বাভাবিকভাবে কাঁপছিল। ফুটেজ থেকে সেই কাঁপাকাঁপির সিনটা কেটে দিও তো। ঠিক তখনই একজন গার্ড ভেতরে আসে। রিচার্ডের উদ্দেশ্যে বলল, বস, আপনার গাড়ি ওয়াশ করার সময় ভেতর থেকেই হ্যান্ডকাফটা পেলাম। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে বলল, গাড়িটা খুবই ভালো করে ওয়াশ করে দাও, বেচারার উপর আজ খুব ধকল গিয়েছে। গার্ড নতজানু হয়ে বেরিয়ে গেল। লজ্জার অপমানের ভারে এলিজাবেথের গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাকবীর ধীরস্থির রইল, কোনো উত্তেজনা ওর আচরণে স্পর্শ করতে পারল না। বরং ঠান্ডা মাথায় এলিজাবেথের দিকে ফিরে তাকালো। পকেট থেকে ফোন আর ব্লুটুথ বের করল। এলিজাবেথের কানে ব্লুটুথটি গুজে দিয়ে সোজা রিচার্ডের সামনে এগিয়ে গেল। রিচার্ডের চোখে চোখ রেখে ঠান্ডা অথচ বিদ্রূপে মাখা স্বরে বলল, যৌন ক্ষমতা প্রতিটা পুরুষেরই থাকে, কিন্তু আগলে রাখার ক্ষমতা, সেটা সবার থাকে না। সত্যিকারের সুপুরুষ কখনো জোর করে না, এগুলো তোর মতো কাপুরুষদের চরিত্রেই শোভা পায়। তাকবীরের কথার ভারে পরিবেশ নিস্তব্ধ হয়ে উঠল, আর রিচার্ডের চোয়াল হলো শক্ত। তবে রিচার্ডকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকবীর বেরিয়ে গেল ম্যানশন থেকে এলিজাবেথের হাত ধরে। গাড়ি চলছিল নিজের গতিতে। ঘোর নিস্তব্ধতা ঘিরে রেখেছিল ভেতরটা। এলিজাবেথ সেই কখন থেকে কাঁদছে একটানা। তাকবীর আজ আশ্চর্যজনকভাবে কিছুই বলছে না। এলিজাবেথের দিকেও তাকাচ্ছে না। ভেতরে শুধু শোনা যাচ্ছে এলিজাবেথের থেমে থেমে নাক টানার শব্দ। অবশেষে এলিজাবেথ বলল, কণ্ঠটা ক্ষীণ আর কাঁপা, বিশ্বাস করুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি। উনি শুধুমাত্র আপনাকে রাগানোর জন্যই এসব বলেছেন। তাকবীর হঠাৎই বিস্ফোরিত হলো। চিৎকার করে উঠল প্রথমবারের মতো। স্টিয়ারিং হুইলের উপর ঘুষি মারতে শুরু করলো বারবার। আমার জন্য কি আরেকটু অপেক্ষা করা যেত না? আমি কি আসতাম না? কেন যেতে হলো ওর সঙ্গে? আর উনি কে? এতদিন তো জানোয়ার ডাকতে। একদিন বাঁচিয়ে হিরো সেজে গিয়েছে তোমার কাছে। তাকবীরের গলা কর্ধেয়ার যন্ত্রণায় ভরে উঠল। কুত্তার মতো ছুটে গিয়েছিলাম ম্যানশনে। মনে হচ্ছিল আবার হারিয়ে ফেলেছি তোমাকে। মেরে ফেলুন না, আপনারা আমাকে মেরে ফেলুন। এই দ্বন্দ্বের মাঝখানে আমি আর থাকতে পারছি না। একজন কপালে বন্দুক ঠেকাবে, আপনাকে মেরে ফেলার হুমকি দিয়ে সাথে নিয়ে যাবে। আরেকজন চিৎকার করে আমাকে দোষারোপ করবে। আমিও তো একটা মানুষ। সবাই আমার সাথেই কেন এমন করে বারবার? কেন নিয়ে এসেছিলেন আমাকে সেই আযাব থেকে? ওখানেই পড়ে থাকতাম, তিলে তিলে মরে যেতাম, অন্তত আপনি শান্তিতে থাকতেন। তাকবীর হতবিহ্বল হয়ে গাড়ি সাইডে থামিয়ে রাখল। হঠাৎই ওর আচরণ অদ্ভুত হয়ে উঠল। চেহারার রং নিমিষেই বদলে গেল। পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগল। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে তাকবীরের কার্যকলাপ দেখতে লাগল।
হঠাৎ তাকবীর স্টিয়ারিং হুইলে নিজের মাথা আঘাত করতে শুরু করে। এলিজাবেথ ভীত ও বিস্মিত হয়ে তাকবীরকে থামানোর চেষ্টা করল, কিন্তু তাকবীর থামে না। নিজের মাথায় আঘাত করতে করতে অস্পষ্টভাবে বিড়বিড় করতে থাকে, তুই সত্যিই অমানুষ। আঘাত করেছিস তোর এলোকেশিকে। মানুষ না তুই। তুই কখনই একজন মানুষ হতে পারবি না। এলিজাবেথ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। তাকবীরের কথা কিছুই ওর বোধগম্য হচ্ছিল না। হঠাৎ তাকবীর এলিজাবেথের হাত আঁকড়ে ধরল। এলিজাবেথ আতঙ্কিত হয়ে উঠল। তাকবীরের কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। এলোকেশি, বিশ্বাস করো আমাকে। আমি কখনোই তোমাকে কষ্ট পেতে দিতাম না। হসপিটাল থেকে ফেরার পথে কেউ পেছন থেকে আমার আর রেয়ানের মুখে স্প্রে করেছিল। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। আমি থানায়ও গিয়েছিলাম। বিশ্বাস করো, আমি গিয়েছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। এলিজাবেথ ধীরস্থিরভাবে তাকবীরের হাতে আলতো করে হাত রাখল, গলায় দৃঢ়তা। আপনার প্রতি আমার যে বিশ্বাস তা আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। আপনাকে অবিশ্বাস করার আগে আমার মরণ হোক। এই কয়েকটি শব্দই যথেষ্ট ছিল তাকবীরকে শান্ত করার জন্য। শান্ত হয়ে গেল তাকবীর। এ কি, আপনি এখানে? তাকবীর ঢুলু ঢুলু চোখে দরজার পাশ থেকে উঠে দাঁড়ালো। চোখ জোড়া ফুলে রয়েছে। এলিজাবেথ ঘুমকাতুরে চোখে তাকিয়ে রয়েছে তাকবীরের দিকে এক দৃষ্টিতে। নেত্রদ্বয় ঝিলিমিলি করছে কৌতূহলে। তাকবীরের আচরণে স্পষ্ট ঘুমের ঘাটতি রয়েছে যথেষ্ট পরিমাণ। গত রাতে কারোরই ঘুম হয়নি, তাই এসেই দুজনে ঘুমিয়েছিল। এলিজাবেথ ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখতে পায় তাকবীর ঠিক দরজার পাশটায় দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমাচ্ছিল। তাকবীর হাই তুলতে তুলতে বলল, হঠাৎই ঘুম ভেঙে গিয়েছিল। কেমন যেন অশান্ত অশান্ত লাগছিল। ভাবলাম তোমায় একবার এসে দেখা যাক, কিন্তু এসে দেখলাম দরজা ভেতর থেকে আটকানো। এলিজাবেথের অবাক স্বর। তাই বলে আপনি এখানেই ঘুমিয়ে যাবেন? আমাকে ডাকবেন তো? তাকবীর স্মিত হাসল। হেসে মাথা চুলকাতে চুলকাতে আবেশিত গলায় বলল, কি অদ্ভুত তুমি। মাঝরাতে ঘুম ভাঙলেও সবার আগে তোমার কথাই মনে হয়। ও, তাই বুঝি। আর আমার তো ঘুমই ভাঙে প্রকৃতির ডাকে। গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিয়ে খিলখিলিয়ে হাসতে থাকলো এলিজাবেথ। তাকবীর ছোট মনে হালকা হাসল। তাড়া দিল এলিজাবেথকে, যাও, রেডি হও গিয়ে। তোমাদের মেয়ে মানুষের তো আবার সাজুগুজুই শেষ হয় না। এলিজাবেথ ভেংচি কেটে খট করে তাকবীরের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ওর এহেন বাচ্চামি তাকবীরের বেশ ভালোই লাগে। তবে এই মুহূর্তে তাকবীর অন্য চিন্তায় মগ্ন। বদ্ধ দরজার পানে চেয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি উন্মাদ নই এলোকেশি, পাগলও নিজের ভালো বোঝে। তবে কেন বারবার আমার সাজানো বাগান তছনছ হতে দেই? তোমাকে একা রেখে ঘুমোতেও ভয় পাই। মুখ ফুটে বলতে না পারার যন্ত্রণা নিয়ে জেগে থাকি। সৌন্দর্য কি? এর কোনো স্থির সংজ্ঞা নেই। এটি ভাঙা আয়নার মতো, প্রতিটা খণ্ডে ভিন্ন অর্থ, ভিন্ন অনুভূতি। প্রেমিকের চোখে তার প্রিয়তমা অপ্সরা, কবির কাব্যে প্রেম তার পূর্ণরূপে অনন্য। যে যাকে ভালোবাসে তার কাছে সেই মানুষই সর্বাধিক সুন্দর। বাবা মায়ের কাছে তাদের কালো সন্তানটিও যেন আকাশের উজ্জ্বল চাঁদ। তবু আমরা নিজেদের সৌন্দর্যকে বুঝতে ভুলে যাই। অন্যের দৃষ্টিভঙ্গি ও মতামত আমাদের নিজেদের চেয়ে বেশি মূল্য পায়। কেন সৌন্দর্যের সংজ্ঞা সর্বদা অন্যের ভাষায় লিখতে হবে? আমি আমার সৌন্দর্যকে আমার ভাষায়, আমার রঙে গুছিয়ে তুলব। সাজব নিজের মতো করে, নিজের জন্য। কারণ এই জীবনটা একান্তই আমার। আমার জীবন, আমার রং, আমার গল্প। সৌন্দর্য আসলে তাতেই যেখানে আমি নিজেই নিজেকে ভালোবাসি। ঠিক যেমন আজ এলিজাবেথ নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছে, আজ এলিজাবেথ তাকবীরের পছন্দ করা জামা পরেনি, নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছে। তাকবীরও এতে কোনো আপত্তি করেনি, বরং নির্লিপ্ত ছিল। এলিজাবেথ পরেছে ওয়ান শোল্ডার লং ফ্লোরাল প্রিন্টের প্রিন্সেস গাউন। ওর লম্বা লাল চুলগুলো আজ কাল করা,
আর পার্টির সাথে মানানসই হালকা মেকআপও করেছে এলিজাবেথ। অন্যদিকে তাকবীর পরেছে ধূসর রঙের স্যুট। গাড়ি চলছে মিল্কি ওয়ে রিসোর্টের উদ্দেশ্যে, যেখানে ফাদারের উল্লেখ করা পার্টির আয়োজন করা হয়েছে। এটি একটা বিজনেস থ্রো পার্টি, যেখানে তাকবীর একজন সফল ব্যবসায়ী হিসেবে নিমন্ত্রিত। যদিও এলিজাবেথ জানে তারা শুধু ফাদারের ইনভাইটেই যাচ্ছে। এবার এলিজাবেথ আসতে রাজি হয়েছে কোনো জোরাজুরি ছাড়াই, বরং আজ সকাল থেকেই ওকে বেশ আগ্রহী লাগছিল। তাকবীর ড্রাইভ করতে করতে এলিজাবেথের দিকে তেষ্টা নজরে তাকাচ্ছে। লক্ষ্য করল এলিজাবেথ নিজের মাঝে ডুবে রয়েছে, একাগ্র মনে ফোনে রিলস দেখছে। একটু থেমে তাকবীর গলা খাকারি দিয়ে নিজের কণ্ঠস্বর পরিষ্কার করল, হুম। এলিজাবেথ ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকবীরের দিকে তাকায়, আবার সঙ্গে সঙ্গে ফোনে দৃষ্টি নিক্ষেপ করে সাবলীল গলায় বলল, কি অবাক হচ্ছেন? তাকবীর এবার বেশ অবাক হলো এলিজাবেথের কথায়। বলল, কিছুটা। হাসল এলিজাবেথ। হেসে ফোন রেখে তাকবীরের দিকে ঘুরে বসল। অতঃপর উদ্ভাসিত গলায় বলল, খুব অবাক হচ্ছেন? আমি এত তাড়াতাড়ি স্বাভাবিক হলাম কি করে? কিভাবে এত খোশ মেজাজে আছি? তাকবীর বাচ্চাদের মতো মাথা নাড়ল। এলিজাবেথ আবারও হাসল মৃদু শব্দে। গদগদ কণ্ঠে বলতে শুরু করল, আমার স্যাড মুডের মেয়াদ এই বছর পর্যন্তই। সামনের বছর ভণ্ড হয়ে যাবে। এখন থেকে নাচব শুধু লেপাগলু ডান্স ডান্স ডান্স। কারণ আমি বুঝে গিয়েছি আমাকে কষ্ট দেওয়াই হয় আনন্দ পাবার জন্য। আমি কষ্টও পাবো, আবার তাদের আনন্দও পেতে দেব। তা কি করে হয়? তাকবীর চুপ। এলিজাবেথ নিজে থেকেই বলতে লাগলো, কেউ যদি আমার হাসি দেখে জ্বলে, তবে সেই দায়িত্ব আমার ওপর ফরজ হয়ে যায় তাকে আরও জ্বালানো। আজকে থেকে আমি শুধু হাসব, আর এত হাসব যে যাদের আমার হাসিতে জ্বলে তাদের পেট যেন কষা হয়ে যায়। তাকবীর এলিজাবেথের কথা শুনে ঠোঁট চেপে হাসতে লাগলো। হঠাৎ করে এলিজাবেথ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে সিটে গা এলিয়ে দেয়। হতাশার স্বরে বলল, চুলের জীবন। দুনিয়াতে এত মানুষ থাকতেও আমার সাথে শুধু সব সাপেরই পরিচয় হয়। মাঝে মাঝে ভাবি আমি নারী নাকি নাগমণি, কে জানে। যেন সবার সাথে আমি বাদ, শুধু সাপই আমার সাথী। আরেকবার কোনো সাপ ছোবল দিতে আসলে কি বলবে জানো? বলবে আমি কার সাথে চলি জানিস? বাবাখোর নাজমুলের সাথে চলি। পাওয়ারই অন্যরকম। শোনা গেল গাড়ির ভেতর দুজনের উচ্চস্বরের হাসির রিনঝিনের শব্দ। হাসতে হাসতে চোখ দিয়ে পানি চলে আসে দুজনেরই। এলিজাবেথ পেটে হাত চেপে ধরে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, এখন থেকেই মোটিভেশন নিয়ে চলবো। সব বাদ, একদম সামনে এগিয়ে যাব। জীবনে চলার পথে আর থামব না। জুতো ছিঁড়ে গেলে সেটা আরেক বিষয়। হ্যাঁ, এজন্য আমরা সব সময় এক্সট্রা জুতো রাখবো সাথে। তাকবীরও একইভাবে হেসে হেসে এলিজাবেথের সঙ্গ দিতে লাগলো। কথার মধ্যে এলিজাবেথ তাকবীরকে ভেঙচি কেটে বলল, ইস, আপনার অভিনয় হয়নি, আপনি ফেল। খুব গায়ে লাগলো তাকবীরের। কিছুটা ভাব নিয়ে বলল, ফেল আমি জীবনে একবারই করেছি। মান দিয়ে কথা বলবে মেয়ে। এলিজাবেথ ভ্রুদয় গুছিয়ে তাকবীরের দিকে তাকিয়ে বলল, তা কবে ফেল করেছিলেন শুনি? তাকবীর লাজুক হাসল। আমতা আমতা করে বলল, ক্লাস 4-এ থাকতে, বাংলা পরীক্ষায়। আমার গরু রচনা দেখে স্যার রাগে পুরো খাতায় ছিঁড়ে ফেলে দিয়েছিল। এলিজাবেথের চোখে চকচকে কৌতূহল। খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, কেন কেন, কি এমন লিখেছিলেন? তাকবীর গরম নিঃশ্বাস ছেড়ে বলল, গরু জনগণ কমাতে সাহায্য করে, যেমন গরুর গোস্ত খেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ। দুর্ভাগ্যবশত স্যারের গরুর ফার্ম ছিল। বাক্য শেষ করে সেন্টি খাওয়া মুখ করল তাকবীর। ফিক করে হেসে দিল এলিজাবেথ, সাথে একটু হাসল তাকবীরও। এভাবে হাসবে না মেয়ে, অন্তরে গিয়ে বেঁধে সোজা। এলিজাবেথের হাসি তাও থামে না, খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি থেকে যেন মুক্তদানা ঝরছে। এত দেখেও তৃষ্ণা মেটে না তাকবীরের।
মিল্কি ওয়ে রিসোর্ট। ইতালির মিল্কি ওয়ে রিসোর্ট বরফের মাঝে জ্বলজ্বল করছে আলোকসজ্জায়। পার্টির জন্য তৈরি কেন্দ্রীয় এলাকা সাজানো হয়েছে বিলাসিতায় ভরা আধুনিক ডিজাইনে। শীতল পরিবেশে উষ্ণ হিটার, লাইভ মিউজিক আর খাবারের সুবাস পুরো পরিবেশে স্বপ্নের মতো অনুভূতি যোগ করেছে। এই পার্টিতে সাধারণ মানুষের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ। রিসোর্টের প্রাচীরের ভেতর শুধুই নামিদামি ব্যবসায়ী, কুখ্যাত গ্যাংস্টার, মাফিয়া, স্মাগলার আর আন্ডারগ্রাউন্ড ডনদের উপস্থিতি। পানীয় বলতে সকলের হাতে কেবল অ্যালকোহল, আর চারপাশে নারী পুরুষের বেপরোয়া আচরণে সভ্যতার লেশমাত্র নেই। এ যেন এক অন্ধকার জগতের আলোকময় প্রদর্শনী, যেখানে বিলাসিতা ও নৈতিকতা একে অপরের পরিপন্থী। রিসোর্টের নিস্তব্ধ পরিবেশ হঠাৎই ভেঙে গেল প্রধান ফটকের সামনে কালো ল্যাম্বোর্গিনি ব্রেক কষার তীক্ষ্ণ শব্দে। উত্তেজনার স্রোত বয়ে গেল চারপাশে। গাড়ির দরজা খুলতেই কালো পোশাকে মোড়া এক বিশাল দেহের মানব নেমে এলো। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো পেছনের দরজা। সেখান থেকে কালো চকচকে সুপরিহিত একটা পা ধাতব মেঝের উপর পড়ল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ শোনা গেল। গাড়ি থেকে মাত্রই নামা মানব দাঁড়িয়ে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ স্ক্যান করে নিল। অতঃপর পরনে কালো স্যুটের দুই পাশের কেন্দ্রবিন্দু ধরে টান প্রয়োগ করে নিখুঁতভাবে ফিটিং করে নিল সুঠাম দেহের সাথে। পরপর ওয়েস্টকোটের পকেটে রাখা গোল প্লেটের পেনটি সোজা করে নিল। অতঃপর 2 কদম এগোতেই সামনে দাঁড়িয়ে থাকা একজন কোটস্যুট পরিহিত ব্যক্তি বিনয়ের সাথে তার হাত বাড়িয়ে দিল। রিচার্ড হাত রাখল সেই হাতের উপর। হাত মেলানোর পরপর লোকটি রিচার্ডকে যথাযোগ্য সম্মানের সাথে ভেতরে নিয়ে যেতে লাগল। পেছনে বিশ্বস্ত বডিগার্ড লুকাস অনুগামী। প্রধান ফটকের বিশাল দরজা দুই পাশে খুলে গেল। আবিষ্কার হলো এক রহস্যময় জগতের দুয়ার। ভেতরে আলোর ঝলকানি, মিউজিকের তালে নাচতে থাকা অর্ধনগ্ন নারীদের ভিড়, আর বিলাসিতার এক রোমাঞ্চকর দৃশ্য। উপস্থিত নারীদের চোখ ঝলমলিয়ে উঠল রিচার্ডকে দেখা মাত্রই। কেউ কেউ দূর থেকে রিচার্ডকে গিলে খাচ্ছিল, কিন্তু রিচার্ড চড়া চিবুকে সেই ভয়ঙ্কর ব্যক্তিত্ব কোনো দিকে না তাকিয়ে সরাসরি বার কাউন্টারের দিকে এগিয়ে গেল। বারের কাছে বসা অন্যান্য মাফিয়া ও গ্যাংস্টারদের মাঝে তার উপস্থিতি অন্ধকার ঘরে আগুনের মতো। চারপাশের পরিবেশ নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী উপস্থিতি বাকি সবাইকে ভীত করে তুলল। আলাপ আলোচনার মধ্যেই হঠাৎ রিচার্ডের চোখ যায় কিছু দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেরুন রঙের গাউন পরিহিত এক লাস্যময়ী নারীর দিকে। সেখানেই থমকে গেল গ্যাংস্টার বসের চোখ। রিচার্ডের দৃষ্টি অনুসরণ করে একজন মাফিয়া তাকালো সেদিকে। তাকাতেই চোখ ঝলমল করে উঠল তার। রিচার্ডের কানের লতির কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ম্যানেজ করা যাবে? রিচার্ডের দৃষ্টি ছিল ঘোর লাগা অনড়। ঘোরের ভেতর থেকেই বলে দিল, হুম। বিদঘুটে হাসি দিল লোকটি। মেয়েটির দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসকি স্বরে বলল, এটা আমাকে ম্যানেজ করে দাও। মোটা অঙ্কের টাকা দেব। পরের চালানের সব মেয়ে আমি কিনব দ্বিগুণ দামে। শুধু এটা আমাকে দাও, এক রাতের জন্য হলেও। মস্তিষ্ক কথাটা ধরতে পারার সাথে সাথেই দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় রিচার্ডের। ফুটে ওঠে ওর চেহারায় হিংস্র ভাব। তবে রিচার্ড নিজের হিংস্রতাকে ওর ভেতরেই চেপে রাখল, বাইরে প্রকাশে আনল না। ক্ষণিকের ক্রোধের শিকার হয়ে এতদিনের সাজানো প্ল্যান এত টানাপোড়ন ভেস্তে দিতে চায় না তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী গ্যাংস্টার বস। রিচার্ড ওর গম্ভীর দৃষ্টি দিল মাফিয়ার উপর। বাঁকা হেসে খোশ মেজাজে বলল, গোডাউনে গিয়ে যেটা পছন্দ হয় নিয়ে আসবেন। এটা বেচা যাবে না। নিজের জন্য পছন্দ করে নিয়েছি। লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে সেই দিকে হেঁটে যেতে থাকলো রিচার্ড। হঠাৎ করে একটা অর্ধমাতাল মেয়ে ঢুলতে ঢুলতে রিচার্ডের সামনে এসে দাঁড়ালো। রিচার্ড ছিটকে 2 কদম সরে গেল। মেয়েটির ঠোঁট কামড়ে হেসে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, হেই হ্যান্ডসাম। চিবুক ক্রমে ক্রমে শক্ত হতে থাকে রিচার্ডের। চিবিয়ে চিবিয়ে বলল, মুভ অ্যাওয়ে।
মেয়েটি সরতে নারাজ। ঢুলতে ঢুলতে বলল, স্টপ অ্যাক্টিং লাইক সাচ এ জেন্টেলম্যান। লুক হাউ সেক্সি আই অ্যাম। রিচার্ড একইভাবে চিবিয়ে চিবিয়ে বলল, ইফ ইউ আরেন্ট হার আই লিটারালি ডোন্ট গিভ এ ফাক হাউ গর্জিয়াস ইউ আর। সঙ্গে সঙ্গে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল রিচার্ড। মেয়েটি হেরে যাওয়া পথিকের মতো ক্ষিপ্ত চোখে তাকিয়ে থাকে রিচার্ডের যাওয়ার পানে। এলোকেশি, বেশি অস্বস্তি লাগছে? তাকবীরের কণ্ঠে এলিজাবেথ সোজা করল নিজেকে। ওর দিকে তাকিয়ে মিয়ে যাওয়া স্বরে বলল, কিছুটা। আসলে এমন পরিবেশে প্রথম তো। তাকবীর ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে রইল। পাশেই ডান্স ফ্লোরে শব্দের তোড়ে অনেকেই নাচছে। কথা বলতে হলে স্বাভাবিকের তুলনায় একটু জোরেই বলতে হয়। ওর মুখটাও চুপসে রয়েছে। নিজের মনেই ভাবছে এলিজাবেথকে এখানে আনাটা সঠিক ছিল না। এখানে অনেকেই ওর দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে, তা তাকবীরের নজর এড়ায়নি। সরি এলোকেশি, আসলে এই পার্টিতে আসা আমার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন তোমাকে একা রেখে আসার সাহস পাচ্ছিলাম না। সরি। আচ্ছা, এখানে বসার জায়গা তো আছে, চলো আমরা বসি। তাকবীর বলেই নিজের জন্য একটা টুল টেনে নিল। এলিজাবেথ বসতে যাবে তখনই নজরে পড়ে এখানে মাত্র একটাই টুল। ভালো মানুষ, এখানে তো কেবল একটা টুলই আছে। তাকবীর নিজে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে যায়। কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে গভীর গম্ভীর স্বরে এক হাস্কি কণ্ঠ ভেসে আসে। ইউ ক্যান সিট হেয়ার বেবি, মাই ল্যাপ ইজ অলওয়েজ অ্যাভেলেবেল ফর ইউ। সেই ভারিক্কি শব্দে কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তর। চকিতে পেছন ফিরল। তাকবীর শক্ত চিবুকে তাকিয়ে আছে রিচার্ডের দিকে, যে একটা টুলে বসে দুই পা সরিয়ে উরুর উপর ইশারা করে কথাটা মাত্রই বলল। তাকবীর নিজেকে ধরে রাখল। আন্তরিক হেসে বলল, তুমি বয়সে আমার ছোট হও, এভাবে কথা না বলে ভাবিকে সালাম দাও। রিচার্ড হেসে অহেতুক থুতু ফেলল। পরপর তাকবীরের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, হাট শালা, বয়সের মায়রে বাপ। তুই শুধুমাত্র আমার শত্রু, আর শত্রুরা কখনো গুরুজন কিংবা সম্মানের লায়েক হয় না। থেমে অতপর এলিজাবেথের দিকে তাকিয়ে অধর এলিয়ে হেসে বিদ্রূপ মাখা স্বরে বলল, আর আজ ভাবি কাল বউ, সবই সময়ের অপেক্ষা। তাকবীর চোখ বন্ধ করে ঠোঁটে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। পরপর 3 বার তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথকে নিজের টুলে বসালো ডান্স ফ্লোরের দিকে ঘুরিয়ে। তারপর এগিয়ে গেল রিচার্ডের সম্মুখে। মিলন হলো দুটো অগ্নিদৃষ্টির। তোকে নষ্ট প্রমাণ করার কোনো ঘাটতি নেই আমার, কারণ তুই এমনিতেই নষ্ট। আমার কাজ একটাই, নিজের ভালোবাসা দিয়ে এলোকেশিকে জয় করা। এতে দুটো লাভ, এক ওকে নিজের করা, আর 2 তোকে হারানো। রিচার্ড তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। সমুদ্রনীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। কর্ধে মটমট করতে থাকা ধারালো চিবুকে রুষ্ট গলায় বলল, কিছু ছিঁড়তে না পারলে বড় বড় কথা বলবি না, মানায় না মুখে। তাকবীর বাঁকা হাসল। জিভ গালের ভেতর চালিয়ে লাজুক ভঙ্গিতে বলল, বেডরুমের কথা কি এখন বাইরে বলবো? সঙ্গে সঙ্গে তাকবীরের কলার চেপে ধরে রিচার্ড। তবুও তাকবীরের ঠোঁটের কোণে হাসির রেখা। এ যেন উল্লাসের হাসি। তাকবীরও গভীর নিকোষ কালো চোখ রিচার্ডের চোখে রেখে তুষ্ট হেসে বলল, এগুলো ভিলেনদের চরিত্রেই মানায়, হিরোর না। ভিলেন হিরো এসব তর্ক তোদের জন্য। আমার নিয়মে একটাই কথা, শেষমেশ রেড আমারই হবে, এটাই চিরন্তন নিয়ম। বাকিদের অস্তিত্ব শুধু সময়ের অপচয়। তাকবীর ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল রিচার্ডের কাছ থেকে। কিছু বলতে যাবে তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট দিতে থাকে ডান্স ফ্লোর থেকে, এখন কাপল ডান্স হবে। তাকবীর আশেপাশে তাকিয়ে দেখল অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তাকবীর রিচার্ডের দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের পাশে চলে গেল। ওয়েটারকে দিয়ে টুল আনিয়ে বসল এলিজাবেথের পাশে। রিচার্ডও নিজের টুলে স্থান নিল।
স্টেজে মাইক হাতে ইতালির সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এমডির স্ত্রী, পাশেই তার স্বামী। তবে আজ সকলের আলোচনার কেন্দ্রবিন্দু রিচার্ড। পাওয়ারফুল, রহস্যময় এবং মদ্যপানরত। এখানকার সবথেকে শক্তিশালী হলো রিচার্ড। একই সাথে ইতালির টপ বিজনেসম্যান, সেই সাথে সৌন্দর্যের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে। ভদ্রমহিলা মুগ্ধ দৃষ্টিতে তাকালেন রিচার্ডের দিকে। এক মুহূর্তে দ্বিধা কাটিয়ে বললেন, হেই হ্যান্ডসাম, কাম লেটস ডান্স। রিচার্ডের হাতে ওয়াইনের গ্লাস ছিল। মহিলার কথা ওকে একটু বিচলিত করল না, বরং দূর থেকে তাকালো এলিজাবেথের দিকে, যে আগে থেকে ওর দিকে তাকিয়েছিল। ওর দৃষ্টি যেন খুব করে জানতে চাচ্ছে রিচার্ডের পরবর্তী পদক্ষেপ। রিচার্ড এলিজাবেথের দিক থেকে দৃষ্টি সরিয়ে মহিলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সরি, আই অ্যাম ম্যারিড। মুহূর্তের মধ্যে পুরো হল জুড়ে স্রোতের মতো ফিসফিসানি। রিচার্ড বিবাহিত? ইতালির রাজপথ কাঁপানো গ্যাংস্টার বসের স্ত্রীর খবর কারও জানা ছিল না। চমকে ওঠা ভিড়ের মাঝে এলিজাবেথের হাত আপনা আপনি চলে গেল বুকে। বুক চিরে বেরিয়ে এলো এক গভীর দীর্ঘশ্বাস। তাকবীরের মাথায় অজস্র প্রশ্নের ঘুরপাক। ভদ্রমহিলা মাথা নিচু করে স্টেজ ছেড়ে নেমে গেলেন, আর রিচার্ড ঠান্ডা চাহনিতে নিজের ওয়াইনের গ্লাসে এক চুমুক দিতে থাকল। সকল কাপল স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। আকস্মিক তাকবীর উঠে দাঁড়ায়। রিচার্ডের দিকে চেয়ে চোখ টিপে এলিজাবেথের দিকে হাত বাড়িয়ে দিল। এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিল। মনে করল তার সকালের দৃঢ় চিন্তাভাবনার কথা। সেও এক প্রকার রিচার্ডকে দেখানোর জন্যই রাজি হয়ে গেল ডান্স করতে। হাত রাখল তাকবীরের হাতে। দুজনেই এগিয়ে গেল স্টেজে। রিচার্ডের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, উল্টো ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সাউন্ড বক্সের লাইভ মিউজিক বাজছে। লাইট নিভে গেছে। সকলে মত্ত প্রিয় মানুষের সাথে নৃত্য করতে। কিন্তু এলিজাবেথের অবস্থা ভিন্ন। তাকবীরের শক্ত বাঁধনে ওর হাত থাকলেও মন কোথাও যেন হারিয়ে গেছে। নিয়ন আলোয় তাকবীরের চোখ আটকে আছে এলিজাবেথের মুখে। ওর দৃষ্টিতে মুগ্ধতা আর ভালো লাগার স্পষ্ট ছাপ। কোনো আক্ষেপ নেই এলিজাবেথ তার সঙ্গে মন খুলে নাচছে না, দেখেই সে তৃপ্তি পাচ্ছে। এবার পালা পার্টনার বদলের। নিয়মের ফাঁদে পড়ে তাকবীরকে বাধ্য হয়েই এলিজাবেথকে ছাড়তে হলো, যদিও এক মুহূর্তও তা চাইছিল না তাকবীর। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন। হঠাৎ তাকবীর ওর হাত উপরে তুলে গড়িয়ে দূরে সরিয়ে দিল। ঠিক তখনই একটা শক্ত হাত এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল। ধনুকের মতো বাঁকা শরীর শক্তপোক্ত এক দেহের সাথে লেপ্টে গেল। এলিজাবেথ মুহূর্তেই চিনে ফেলল সেই মানুষটিকে। শরীরের ঘ্রাণেই বুঝে গেল সুযোগ সন্ধানী মানুষটাকে। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। হঠাৎ ওর কানের লতিতে ঠান্ডা স্পর্শ। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সাথে সাথে ভেসে এলো গম্ভীর কণ্ঠের কিছু শব্দ, যা মুহূর্তে এলিজাবেথের ভেতরের অস্থিরতায় যেন পানি ঢালল। প্রতিটা নাচের তালে নিঃশব্দে ছুঁয়ে যাবে আমার উপস্থিতি। তোমার শরীরের গভীরতম রেখাগুলোই রেখে যাবে না বলা অনুভবের স্পর্শ।